প্রমথনাথ বিশির লেখায় আছে পুলিশ পানি পুলিশই এ যুগের ইন্দ্র, কিন্তু সেই ইন্দ্রদেবকে মানে পুলিশকে যদি কলকাতার মধ্যে থানার নাকের ডগায় দুষ্কৃতীদের হাতে মার খেয়ে রক্তাক্ত হতে হয়, তাহলে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা, থানার সামনেই গাড়ি ভাঙচুর, জ্বলল বাইক, দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, আহত বহু, কঠোর ব্যবস্থা হবে বললেন ববি হাকিম। মুর্শিদাবাদ থেকে মহেশতলা, কেন বারবার হিংসা রুখতে ব্যর্থ হচ্ছে পুলিশ? দ্বিতীয় প্রশ্ন। ইটের ঘায়ে রক্তাক্ত একের পর এক পুলিশ কর্মী, জীবন রক্ষার লড়াই করেও পারছিলাম না, আমরা মরণ বাঁচন অবস্থার মধ্যে পড়ে গেছি, অসহায় আরতি পুলিশ কর্মীদের। মুর্শিদাবাদ ভাঙড় সহ বিভিন্ন ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তাই কি পুলিশকে আজ দুষ্কৃতীদের সফট টার্গেটে পরিণত করেছে? এ প্রশ্ন তো উঠবেই। তৃতীয় প্রশ্ন। স্থানীয়দের বাড়ি থেকে ওষুধের দোকান, তাণ্ডব সর্বত্র, বিক্ষিপ্ত ঘটনা বলছেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দু অধিকারী, দিলেন বিধানসভা অচল করার হুঁশিয়ারি। পুলিশের ওপর অনাস্থার কারণেই কি জোরালো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি? চতুর্থ প্রশ্ন। ওয়াকফ আন্দোলনে বাধায় ক্ষুব্ধ মুসলমানদের একাংশ, 26-এ তৃণমূলের আসন 200-র নিচে নেমে যাওয়া অসম্ভব নয়, বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের। দলের নেতৃত্ব যেখানে 250 আসন পাওয়ার দাবি করছে, সেখানে কোন অঙ্কে 160 থেকে 70 আসনের সম্ভাবনার কথা বলছেন তৃণমূল কংগ্রেসেরই সংখ্যালঘু বিধায়ক? পঞ্চম প্রশ্ন। কেন অনুব্রতর মোবাইল ফোন বাজেয়াপ্ত নয়? আইন এইরকম নিষ্ক্রিয় হলে সবাই ভাববে উর্দিধারীরাও নিজেদের পরিবারকে রাজনৈতিক মদতপুষ্ট রাস্তার অপরাধীদের হাত থেকে বাঁচাতে পারে না। ফের পুলিশকে কড়া চিঠি দিয়ে নতুন ধারা যুক্ত করার সুপারিশ জাতীয় মহিলা কমিশনের। কি করবে পুলিশ? তবে শুরুতেই দেখাবো গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা, দফায় দফায় ভাঙচুর, আগুন, ইট বৃষ্টি, এখনো উত্তেজনা রয়েছে এলাকায়। দেখুন। রক্তে ভিজে যাচ্ছে পুলিশ অফিসারের উর্দি, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের বাইকে, ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতে। মহেশতলায় বেনজির নৈরাজ্যের ছবি, ধুন্ধুমার উত্তাল পরিস্থিতি। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে তুমুল সংঘর্ষ মহেশতলায়, পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু পাথর, ইট। দেখা যাচ্ছে বড় বড় পাথর ইতিমধ্যে আসছে এবং বড় বড় এই যে পাথর উড়ে আসছে, তার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইকের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের একের পর এক গাড়ি ভাঙচুর, রক্তাক্ত পুলিশ, এবং দেখা যাচ্ছে টিয়ার গ্যাসের সেল পুলিশের তরফ থেকে একের পর এক ফাটানো হচ্ছে। এখানে ব্যাপক লাঠিচার্জ দেখা যাচ্ছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, দফায় দফায় উত্তেজনার ছবি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে রবীন্দ্রনগর থানার পাশে। এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনগর থানার পাশে ঠিক নাদিয়াল কলকাতা পুলিশের জুরিডিকশন, সেখানে মুড়ি মুড়ির মতন পাথর পড়ছে এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, দোকান বসানোকে কেন্দ্র করে মহেশতলার রবীন্দ্রনগরের এই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। ডান্ডা ফান্ডা ছুঁড়ে মারছে, বাজে বাজে গালাগালি দিচ্ছে। কেন সংঘর্ষের জেরে এলাকার একাধিক বাড়িতে তাণ্ডব চালানো হয়, ভাঙচুর চালানো হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে। দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা রবীন্দ্রনগরের স্কুল মোড়ে আমরা রয়েছি এবং এখানে দেখা যাচ্ছে একের পর এক গাড়িতে ভাঙচুর, বাড়িতে ভাঙচুরের ঘটনা। সামনে যে গাড়ি দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে কাঁচ ভেঙে গিয়েছে, এখানে হামলা চালানো হয়, মানে বাড়ির একের পর এক জানলার কাঁচ সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ কি ছিল দাদা এখানে যখন? চারটে পাঁচটা পুলিশ ওখানে ছিল, আমরা 5-6 জন ছেলে দাঁড়িয়ে আছি, তারপরে গিয়ে ভেতরে পর্যন্ত মেয়েদের মতো মাছ ধরে ভাঙচুর। পুলিশের ফোর্স পর্যাপ্ত এখানে ছিল না? কিচ্ছু ছিল না, পুলিশ নেই এখানে, পুলিশ নেই। ওই দোকানের ভেতর মেয়েদেরকে ঢুকে অপমান করেছে, মেরেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শুরু হয় ইট বৃষ্টি, পাথর ছোড়া। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। সারা গায়ে রক্ত আপনার? হ্যাঁ,
এটা করেছে তো বুঝতে পারিনি, অনেক লোক ছিল। রেহাই পাননি মহিলা কনস্টেবলরাও। আমার মাথায় ইট পড়েছে, নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। পরিস্থিতি সামলাতে পাল্টা টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ, লাঠিচার্জ করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকা বিশাল বাহিনীতে মুড়ে ফেলা হয়। আমরা আকাশ মাগাড়ি আইপিএস অফিসার তাকে দেখছি, সুপ্রতিম সরকার তাকে দেখলাম, আমরা দেখলাম যে ডায়মন্ড হারবারের এসপি উচ্চতর আধিকারিকরা তারাও রয়েছেন। পুলিশের তরফ থেকে সম্পূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি প্রথমেই বলবো, শুধু এ রাজ্যের নয়, এই শহরের একটা অংশ এখনো যথেষ্ট উত্তপ্ত। তাই আমি আশা করব এবং আমি নিশ্চিত যে আমার বক্তারা এমন কোনো কিছু বলবেন না যাতে কোনোভাবে উত্তেজনা বাড়ে। আমি শুরু করব প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলামকে দিয়ে। দেখুন, রক্তাক্ত পুলিশ অফিসার আর কর্মীরা দেখছিলাম, এই এবিপি আনন্দে বলছেন যে মরণ বাঁচন অবস্থায় পড়েছিলাম আমরা। পুলিশ কর্মীরা বলছেন যে জীবন রক্ষার লড়াই লড়ছিলাম। স্বয়ং ডিসি, মহিলা পুলিশকর্মী সহ একাধিক পুলিশকর্মী অফিসার আজ রক্তাক্ত হলেন। পুলিশের গাড়ি ভাঙচুর হলো, থানার সামনে বাইক জ্বলল, দফায় দফায় ভাঙচুর চলল কলকাতার মহেশতলায়। দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলল। প্রত্যন্ত কোনো গ্রামীণ এলাকা নয়, একেবারে কলকাতা পুলিশ এলাকা এবং সংলগ্ন এলাকায় দিনের বেলা পরিস্থিতি এই জায়গায় গেল কেন? নজরুলদার কি মনে হয়? দেখুন, পুলিশের আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। রাজ্যের পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করেন, এটা ঠিক, কিন্তু পুলিশের আইন অনুসারে অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স আছে, যে কোথায় কি ব্যবস্থা নেওয়া হবে সেটা পুলিশ মন্ত্রী বলে দেবেন তারপরে করবেন, এরকম নয়। যে পুলিশ অফিসার ঘটনাস্থলে আছেন তিনি তার বিবেক বুদ্ধিমতো আইন অনুসারে সিদ্ধান্ত নেবেন। এবং পুলিশের সিনিয়র অফিসাররা, যেমন আইপিএস অফিসাররা কি তার উপর আইএস অফিসাররা, অল ইন্ডিয়া সার্ভিস রুলের, আমি বলছি কন্ডাক্ট রুলস, এটা খুব পরিষ্কার বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কি ব্যবস্থা নিতে হবে সেটা সেই অফিসার আইন অনুসারে তার বিবেকের বিবেচনা অনুসারে সিদ্ধান্ত নেবেন। উপরের কোনো লোক, সে ব্যুরোক্র্যাটই হোক বা পলিটিক্যাল লিডারই হোক, যদি অন্যরকম কিছু বলতে পারেন তাহলে আইনে খুব পরিষ্কার বলা আছে যে আমি তাকে বলতে পারবো যে তাহলে লিখিত দেন, লিখিত দিলে আমি সেটা মানতে বাধ্য। নাহলে আমি যদি মনে করি বেআইনি আদেশ, মুখ্যমন্ত্রী বললেও আমি সেটা মানতে বাধ্য নই, প্রধানমন্ত্রী বললেও আমি সেটা মানতে বাধ্য নই। মুশকিল হচ্ছে যে যেহেতু পুলিশের লোকদের ট্রান্সফার পোস্টিং পুলিশ মন্ত্রী শুধু নয়, তার একদম পাতি নেতারাও ঠিক করে দেন। আপনারা বীরভূমের ঘটনা থেকে এটা বুঝতে পারবেন যে তার বিরুদ্ধে এর আগেও এরকম ঘটনা কেন ব্যবস্থা নেওয়া হয়নি, শুধুমাত্র পুলিশ মন্ত্রী বা পুলিশ মন্ত্রীর সঙ্গেকার পাতি নেতাদের সন্তুষ্ট করার জন্য। এর ফলে কি হয়েছে দেখুন, যে আপনি যদি যেখানের কথা আজকে বলছেন সে বিরোধটা কিনি, দোকান একটা বসানো হবে কিনা, একদম একটা ফলের দোকান বসবে না, বসবে না, কোথায় বসবে? আচ্ছা, এটা কার ঠিক করার কথা বলুন? লোকাল গভর্নমেন্টের ঠিক করার কথা। একদম। তো লোকাল গভর্নমেন্ট সেই অবস্থাটা ঠিক না করে যদি পার্টি নেতাদের দিয়ে দেন যারা তোলাবাজি, কাটমানি সব রকম দোষে দুষ্ট, তাহলে তো স্বাভাবিকভাবে তোলাবাজি করার জন্য, কাটমানি নেওয়ার জন্যে তারা যে কাজ করবে সেটা ন্যায় কাজ হওয়ার সম্ভাবনা কম। এবং যখনই কম ক্ষমতার অপব্যবহার হবে তখনই তার বিরুদ্ধে আন্দোলন হবে। এবং যে গোষ্ঠীর লোকেরা তার দ্বারা বঞ্চিত হচ্ছেন, মনে করছেন বঞ্চিত হচ্ছেন কিনা আমি বলছি না, তাহলে তারা আজকে যেটা করেছেন সেরকম করবেন। এবং সে আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে শাসক দলের আশ্রয়ে থাকলে যদি বেআইনি অস্ত্রধারী অপরাধী হয় তো তার অস্ত্র উদ্ধার করা যাবে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। ফলে অপরাধীরা তাদের নিরাপদে অপরাধ পরিচালনার জন্য সব শাসক দলে আশ্রয় নিয়ে নেয়। এর ফল হচ্ছে এটা। না হলে 9টা সাড়ে 9টা থেকে গণ্ডগোলটা হচ্ছে, তার আগে শুরু হয়েছে 12টা সাড়ে 12টা নাগাদ যে ঘটনা ঘটছে,
সেখানে পুলিশের আমাদের আগে যেটা সিআরপি ছিল, এখন তো যে নাগরিক সুরক্ষা সংহিতা হয়েছে, সেখানে আইন খুব পরিষ্কার, যে কোনো পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট যদি থাকে তো থাকে, না থাকলে পুলিশ অফিসার, তাহলে তিনি সে ক্রাউডটাকে কমান্ড করতে পারবেন, এবং যদি বলেন ডিসপাস করতে হবে, না হলে যতটা প্রয়োজন বল প্রয়োগ করতে পারবেন। যদি সেটা করা হতো তাহলে এই অবস্থা খারাপ হতো না। করা হয়নি কেন? যে করলে শাসক দলের নেতারা আমার উপর অসন্তুষ্ট হবেন কিনা, তাহলে আমি নির্দিষ্ট পদে থাকবো কিনা, এই যে বৈধভাবে চাকরি পদ যাদের চাকরি বাতিল হয়েছিল তাদের ওপর লাঠিচার্জ করে তাদের হাঁটু ভেঙে চোখে ব্যান্ডেজ করার পর আমাদের পুলিশের সিনিয়র অফিসাররা যে তাদের কর্তব্যপদের বক্তৃতা দিচ্ছিলেন, তারা আজ কোথায় ছিলেন? তারা যদি তাদের কর্তব্যটা পালন করতেন তাহলে এরকম ঘটনা ঘটতো না। আমি আপনারা বিভিন্ন চ্যানেলে যে স্থানীয় মানুষদের সাক্ষাৎ নিয়েছেন, লোকেদের কোনো অপরিষ্কার ধারণা নেই যে পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে এই ব্যবস্থা ঘটতে পারতো না। এখন সেখানে ব্যবসায়ীরা বলছে এখানে পুলিশ মোতায়েন করলে তবে দোকান খোলা যাবে, নাহলে খোলা যাবে না। নজরুলদা মারাত্মক কথা বললেন, অর্থাৎ এই ঘটনার শেকড়টা আছে অনেক গভীরে, যেটা পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে না। রাজনৈতিক হস্তক্ষেপ এবং বলপ্রয়োগের স্বাধীনতা, প্রয়োজনে বলপ্রয়োগের স্বাধীনতা দেওয়া হচ্ছে না। নিঃসন্দেহে রাজনৈতিক হস্তক্ষেপের কথা নজরুলদা বললেন। বকটুইতে আনারুল কেন পুলিশ পাঠায়নি? পুলিশ তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী সেই মুহূর্তের যেটা তার কল, নজরুলদার ভাষায় কোট আনকোট বিবেক, সেই অনুযায়ী তাহলে কি অ্যাক্ট করতে পারছে না? কিন্তু আমি যদি অন্য জায়গা থেকে গোটা বিষয়টা দেখি, যে প্রবণতাটা দেখা যাচ্ছে এটা কিন্তু মারাত্মক। কেন বলছি? যে সাম্প্রতিক অতীতে দেখুন একটার পর একটা ঘটনায় আক্রমণের লক্ষ্য হচ্ছে পুলিশ, অর্থাৎ উর্দির প্রতি যে ভয়টা, উর্দির প্রতি সম্ভ্রমটা স্রেফ উধাও হয়ে যাচ্ছে, এবং তাই পরের পর ঘটনায় পুলিশ মার খাচ্ছে। সার্বিক আইন শৃঙ্খলার পক্ষে যেটা মারাত্মক, স্পষ্ট করে বলতে হবে যে এই প্রবণতা কিন্তু রাজনীতি বাদ দিন, সাধারণ নাগরিকদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আইন শৃঙ্খলা পরিষ্কার অবনতি, যেটা সাধারণ নাগরিকদের পক্ষে অত্যন্ত উদ্বেগের। আই রিপিট। সমীরদা কি একমত আমার সঙ্গে? সুমনবাবু, দুটো প্রশ্ন উঠে আসছে নিশ্চয়ই আপনার এই সান্ধ্যকালীন আজকের এই যুক্তিতর্ক সভায়। সেটা হচ্ছে মানে ঘণ্টাখানেক সঙ্গে সুমন যেটাকে আপনি বলেন, সেটা হচ্ছে এক, আপনি যেটা বলে অনুষ্ঠানটা শুরু করলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব, আমি প্রথমেই সেটাকে রিজেক্ট করছি। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এখানে ছিল না। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে আপনি কি বোঝালেন বা বোঝাতে চাইলেন, আমার কাছে বিষয়টা অস্পষ্ট। অনেক রকম গোষ্ঠী হতে পারে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারেন, কি উদ্দেশ্যে বলেছেন আমি জানি না। সেটা যদি পার্টির গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন, আমি প্রথমেই একদম আপনি ফুললি রিজেক্ট করুন, আপনার ব্যাখ্যা শুনবো, শুনছি তো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দ্বিতীয় নম্বর, আমি সন্ধ্যেবেলা থেকে যখন টিভি দেখছিলাম, আমি সেখানে দেখলাম বিরোধী দলনেতা অ্যাজ ইউজুয়াল হিন্দু মুসলমানে চলে গেল, যেখানে যা হয়, এবং সে একটা কেন্দ্রীয় বাহিনীটা নিয়েও চেয়ে বসল। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা আপনাকে নিয়ে সমস্যা নয়, আপনার চ্যানেলকে নিয়ে সমস্যা নয়। সমস্যা হচ্ছে বিরোধী দলের কাজ হচ্ছে একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। নিশ্চয়ই ক্রিটিসিজম হবে, সেটা কনস্ট্রাকটিভ শুড বি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা যদি হয়ে যায়, যেটা দেখতে পাচ্ছি, তাহলে সুমনবাবু আমি বলবো পলিটিক্যালি ব্যাংক্রাপসি। একদম আপনি বলবেন, কিন্তু আমি বলছি সমীরদা, পুলিশের ওপর 3 ঘন্টা ধরে অ্যাটাক চললো, পুলিশ অ্যাটাকড হলো, 3 ঘন্টা ধরে পুলিশের ওপর আক্রমণ চললো, এটাও তো উদ্বেগের। মানে আপনি শাসক দল বাদ দিন, নাগরিক হিসেবেও তো উদ্বেগের। 100% আপনার সঙ্গে সহমত। কিন্তু একটা কথা এখানে আমি বলি, নজরুলবাবু এত কথা বললেন, অভিজ্ঞ মানুষ, পুলিশের দীর্ঘদিন আইপিএস অফিসার, তিনি কাজ করেছেন। আমার পরবর্তীকালে হয়তো সলিলবাবুও বক্তা হিসেবে আছেন, তিনিও হয়তো তার বক্তব্যের সময় এটা একটু যদি পরিষ্কার করে দেন যে জনসংখ্যা যেমন দিনে দিনে বেড়েছে, থানার সংখ্যাও বেড়েছে, থানা প্রতি পুলিশের সংখ্যাও বেড়েছে, কিন্তু তাতেও এক একটা থানায় 60 জন বা 70 জন ম্যাক্সিমাম। রুরালে যদি আপনি দেখেন সেখানে 40 জন। এইবার ধরুন থানার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, কেন থানার পাশে আমি শুধু পরিসংখ্যানটা যোগ করি, সেটা হচ্ছে আমি বলছি যে খালি পদের সংখ্যাও কিন্তু বেড়েছে,
যেটা আপনাকে অ্যাড করতে হবে। 2 হচ্ছে খালি পদের অভাবটা আর মানে রুখতে সিভিক ভলেন্টিয়ার্স ব্যবহার করা হয়েছে, তারা যথেষ্ট ট্রেন নয়, এগুলোও তো সমস্যা। একটা কথা সুমনবাবু এখানে আপনাকে বলে দিই যে সেটা হচ্ছে এই যে থানা প্রতি পুলিশের সংখ্যা তো বহু বেড়েছে। নজরুল বাবুরা যখন সার্ভিস লাইফে ছিলেন তখন থানা প্রতি যতজন পুলিশ ছিলেন, জনসংখ্যা যেমন বেড়েছে থানা প্রতি পুলিশের সংখ্যাও বেড়েছে। হ্যাঁ, এটাও ঠিক যে কেন্দ্র সরকার টাকা দেবে না, তাহলে এই লোকগুলোকে তো মাইনে দিতে হবে। আপনি বলতে পারেন যে পশ্চিমবাংলায় 10 কোটি 10.5 কোটি মানুষ আছে, তাহলে কি আপনি 2 কোটি পুলিশ চাইছেন? অর্থ সংস্থানটা হবে কি করে? একদিকে ন্যায্য প্রাপ্য দেবো না, অন্যদিকে বলবেন পুলিশ কেন কম, এটা তো আপনি প্রশ্ন তো আসবে। এবার ঘটনা হচ্ছে যেটা তখন যেগুলো করা হয়, নজরুলবাবুরাও করেছেন তাদের সার্ভিস লাইফে, যে পার্শ্ববর্তী থানা থেকে পুলিশকে মোবিলাইজ করা হয়। পার্টিকুলার যে থানার ফোর্স, তাদের ধরুন 30 জন 40 জন, ওদিকে মব হচ্ছে 500 জন, উন্মত্ত জনতা ইট পাথর ছুটছে, কলকাতার মহেশতলা পুলিশ রক্তাক্ত হচ্ছে, ট্রেন ফোর্স কলকাতার মহেশতলা। আমি আবার বলছি যে মুর্শিদাবাদের জঙ্গিপুর নয়। সঙ্গে সহমত, নজরুল বাবুর সঙ্গেও সহমত যে নজরুল বাবুদের পুলিশের চাকরি জীবনে সবকিছু স্বর্গরাজ্য ছিল আর এখন সব নাকি খারাপ হয়ে গেছে। সেটা আমি তাদের নজরুল বাবুকে স্মরণ করিয়ে দিই, এই অঞ্চলেই কিন্তু ডিসি পোর্ট বিনোদ মেহতা খুন হয়েছিলেন। আমার মনে হয় তখন নজরুলবাবুরা সার্ভিস লাইফে এসে গেছেন। তা এত যদি রুল বুক ফলো হয়ে থাকে, ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কেন খুন হতে হয়েছিল জবাবটা কি দেবেন? নাকি তিনি পুলিশ ছিলেন না, তিনি সিভিক ভলেন্টিয়ার ছিলেন? কিন্তু ডেপুটি কমিশনার শুধু যোগ করুন দাদা, নিশ্চয় দারুণ প্রশ্ন তুলেছেন সমিতদা, শুধু যোগ করুন যে আজকে ঘটনাচক্রে সমিতদা যখন স্টুডিওতে এই প্রশ্ন তুলছেন, আজকে ডিসি পোর্ট আহত হয়েছেন, এখনকার ডিসি পোর্ট বিনোদ মেহতা নয়, সে তো আমাদের ছোটবেলায়, এতদিন পর 2025 সালেও ডিসি পোর্ট রক্তাক্ত হয়েছে। আমার এইখানে প্রশ্ন সমিতদা, এইটা সবার জন্য উদ্বেগের। আজকে পুলিশ বাহিনী মার খেলে নিঃসন্দেহে একটা খুব নিশ্চয়ই বলুন না। আমার সবচেয়ে বিস্ময় যেটা লাগছে যে সেটা হচ্ছে, আমি সন্ধ্যেবেলা যখন আপনাদের চ্যানেল টিভিটা খুললাম, আমি অফিসে ছিলাম, আমার সেখানে দেখলাম বিরোধী দলনেতা তিনি ভবানী ভবনে থেকে বেরোলেন নাকি গেটের সামনে একটা বাইট দিলেন, আপনার চ্যানেলেই দেখলাম। তিনি এটাকে হিন্দু মুসলমান মানিয়ে দিলেন। এ তো অদ্ভুত কাণ্ড। যা কিছু হবে, আমি বলছি না যে এই রকম বিরোধী দল পলিটিক্যাল ব্যাংক্রাফট, আবার বলছি আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি। এর উত্তর পরবর্তী সময় কে দেবে, কিন্তু আমি তথ্যের খাতিরে এখানেই বলতে হবে যে টাটা ট্রাস্ট একটা সমীক্ষা করেছিল, তার রিপোর্টটা একেবারে স্পষ্ট মনে আছে। সেটা হচ্ছে যে পুলিশের শূন্য পদের সংখ্যা কোন রাজ্যে কত, তার ভেতরে একেবারে ওপরের দিকে আমাদের বড় রাজ্যগুলোর মধ্যে একেবারে ওপরের দিকে পশ্চিমবঙ্গ ছিল। আমি বলছি সুতরাং ঠিক যেখানে নিঃসন্দেহে জনসংখ্যা বেড়েছে, পুলিশের সংখ্যা বেড়েছে, থানার বিকেন্দ্রীকরণ তো বিরাট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পুলিশে শূন্য পদের সংখ্যাও বেশি, যে অভাবটা কিন্তু কোনোভাবে সিভিক ভলেন্টিয়ার দিয়ে পূরণ করা যায় না, কোনো দিন যাবে না। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেহেতু পুলিশ আক্রান্ত হয়েছে, আমি বারবার বলছি যে ওই প্রবণতাটা কিন্তু যথেষ্ট মারাত্মক, যে পুলিশ অন ক্যামেরা রক্তাক্ত হচ্ছেন এবং বলছেন যে জীবন মরণের সমস্যা আমাদের। ঠিক কতটা অসহায় শোনাচ্ছে তাদের কণ্ঠ, তার কারণ তাদের অসহায়তা নয়, সাধারণ নাগরিকদের অসহায়তা। দেখুন, ওরা প্রচুর লোক, আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, আমরা মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি। রবীন্দ্রনগর থানা থেকে মেরে কেটে 150 মিটার দূর, থানার ঠিক গায়ে এভাবে পুলিশ কর্মী অফিসারদের উপর হামলা, ইট বৃষ্টি, ছোড়া হলো পাথর। হামলার মুখে উর্দিধারীদের গলায় অসহায়তার সুর স্পষ্ট। প্রচন্ড ইট ছোড়াছুড়ি হয়েছে, আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব, সেখানেই পুলিশ বাহিনীকে লক্ষ্য করে এইভাবে ইট বৃষ্টি, মুহুর্মুহু ক্রমাগত।
বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টাও করে পুলিশ, কিন্তু বিক্ষোভ থামেনি। এরই মধ্যে ইটের ঘায়ে আহত হন এক মহিলা পুলিশ কনস্টেবল। আমার মাথায় ইট পড়েছে, নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে। থানার অদূরে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের বাইক, ভাঙা হয়েছে পুলিশের গাড়ি। স্পেশালিস্ট ফোর্স পুলিশের এই যে গাড়ি, সেই গাড়ির কাঁচও ভাঙা, এই ছবি ওখানে দেখা যাচ্ছে। প্রথম থেকে পুলিশ ছিল? প্রথম থেকে ছিল না, এই সকাল 9টা থেকে এটা হচ্ছে। যখন বাড়াবাড়ি হয়ে গেল তখন পুলিশ আসতে লাগলো। পুলিশের মানে এর ভেতরে নেই যে পুলিশ রক্ষা করবেন, উত্তেজিত প্রচুর হয়ে আছে, চারিদিক থেকে ইট পাটকেল চলছে, ভাঙচুর হচ্ছে। পুলিশের গাড়ি, আমাদের 4টে অফিসার মার খেয়ে গেছে, চোট খেয়ে গিয়েছে। বাইকটা অফিসারের, একটা পুলিশ অফিসারের, এবং গাড়ি 4 চাকা জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। আগে আছে পুলিশের গাড়ি? হ্যাঁ, পুলিশের গাড়ি। কেন হলো এটা? থানার সামনে এই ঘটনা, স্যার কি বলবেন? পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পুলিশের ছেলেরা মার খাচ্ছে, মহিলারা মার খাচ্ছে। আমি কলকাতা হাইকোর্টে ছুটির দিনে গিয়ে অর্ডার আছে, তুমি ফেল করলে প্যারামিলিটারি চাও। পুলিশের কাজ করবে। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে, কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। কখনো মুর্শিদাবাদে দোকানের মধ্যে লুকোচ্ছে পুলিশ, কখনো রবীন্দ্রনগরে পুলিশ নিজেই বলছে তারা অসহায়। দিনে দিনে কি অবস্থা হচ্ছে পুলিশের? আবির দত্ত, ঝিলমকরণ যাইও, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সৌমিনদা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কোনো সন্দেহ নেই, জনসংখ্যা বেড়েছে, পুলিশের সংখ্যা বেড়েছে, থানার সংখ্যাও বেড়েছে, প্রচুর থানা, ছোট ছোট থানা বিকেন্দ্রীকৃত হয়েছে। কিন্তু লোকসভার ডেটা কি বলছে? এই মুহূর্তে আমার হাতে ভারতবর্ষের লোকসভার ডেটা বলছে পার লাখ পপুলেশন, অর্থাৎ লক্ষ জনের নাগরিকের সঙ্গে পুলিশের যে রেশিও, পার লাখ পপুলেশন পুলিশ ফোর্স সেকেন্ড লোয়েস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ফার্স্ট লোয়েস্ট বিহার, তারপরই হচ্ছে পশ্চিমবঙ্গ। অতএব আবার বলছি, শূন্য পদ, এবং সেই শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভরা যাবে না। আমি এইখান থেকে দেখবেন, একটু আগে যে ফুটেজগুলো আগের প্রতিবেদনে দেখালাম, মন দিয়ে দেখলে বেশ কয়েকটা উদ্বেগজনক বৈশিষ্ট্য কিন্তু আজকের ঘটনার আমাদের সামনে আসে। কি? প্রথমত দেখুন, দফায় দফায় ভাঙচুর, সরকারি সম্পত্তির, থানার সামনে পুলিশের সম্পত্তি ভাঙচুর, ছাদের ওপর থেকে মুষলধারে বৃষ্টির মতো অবিশ্রান্ত ইট বৃষ্টি। তার মানে ছাদগুলোর ওপর ইট জমিয়ে রাখা হয়েছিল। তাহলে প্রশ্ন ওঠে যে পুলিশের ওপর এই আক্রমণ কি পূর্ব পরিকল্পিত? অর্থাৎ এটা কি ওই ফলের দোকান বসানোর কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে সত্যিই কোনো পূর্ব পরিকল্পনা ছিল? আমি আমার পরের বক্তা সলিল ভট্টাচার্যের কাছে যাব, তার ব্যাখ্যা নিয়ে। সুমন, তোমায় খুব সিনিয়র পলিটিক্যাল পার্সোনালিটি সমীর বাবু, তোমায় গোষ্ঠীদ্বন্দ্বের অর্থ বোঝাতে হবে তোমাকে, তোমার মুখ দিয়ে বলাতে। এটা আমার একটা সময় মনে হচ্ছিল যে যারা ওখানে পুলিশকে আক্রমণ করছিল ওরা বোধহয় পুলিশ। আজকে যদি এরা পোশাক পরা না থাকতো, আমার মনে হয় যে এরাই বোধহয় দুষ্কৃতকারী, সমাজ বিরোধী। সুমন, আমি ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল ছিলাম, বাটা ফ্যাক্টরির উল্টো দিকে আমার অফিস কাম বাংলো ছিল, ওপরে থাকতাম, নিচে আমার অফিস ছিল। আই ইউজ টু লুক আফটার মহেশতলা, বজবজ, নাদিয়াল, মেটিয়াবুরুজ, রবীন্দ্রনগর। তারপরে সেগুলো ভেঙে ভেঙে 2-4টে থানা হয়েছে, কলকাতা পুলিশ মার্জ হয়েছে, বর্ডারিং এরিয়াতে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই আছে। আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের এই ইনঅ্যাকশনটা কিসের? পুলিশের মোরাল আজ তলানিতে, পুলিশ ইমেজ শ্যাটার্ড, পুলিশের প্রেস্টিজ অ্যাট স্টেক। এত সময় কেন নেবে? জোনাল ডিসি যে
তার কাছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে। এই আনলফুল মব ডিক্লেয়ারটা করলো কটায়? সন্ধ্যে 6টায়। ঘটনা ঘটেছে তার 2.5 ঘন্টা 3 ঘন্টা আগে থেকে ঘটে চলেছে, আনইন্টারাপ্টেডলি ঘটে চলেছে, অল আউট ঘটে চলেছে। পুলিশের জিপ পুড়েছে, পুলিশের মোটর বাইক পুড়েছে, পুলিশের বাস ভেঙেছে, পুলিশ আক্রান্ত হয়েছে, লোয়ার লেভেলে যে ডিসকন্টেন্টমেন্ট সেটা প্রকাশ পেয়েছে। আজকে পুলিশ অসহায়, হেল্পলেস, পুলিশ ইজ অ্যাট এ লস্ট, হতবুদ্ধি। পুলিশ ইজ হতবুদ্ধি মানে কি? পুলিশ ভাবছে আমি অ্যাকশনে যাব কি যাব না। এই অ্যাট এ লসটা ইন দ্য মাইন্ড অফ দ্য সিনিয়র লেভেল। একবার বললেই হয়। তুমি একবারও তোমার জার্নালিস্টরা দেখাতে পেরেছেন কটা অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত? তুমি আমায় বলো। হ্যাভ ইউ হ্যাড দ্যাট নাম্বার? আমার মনে হয় তুমি পাওনি এখনো। এরপরে পাবে। মধ্যরাতে চারিদিকে রেড হবে, বজবজ স্টেশন, নুঙ্গি স্টেশন, যারা অনাথ, যাদের কেউ নেই, খান 15-20 অ্যারেস্ট হয়ে যাবে দেখবে। তার মধ্যে 1-2 হতে রাউডি থাকতেও পারে, ক্রিমিনাল পাস্ট রেকর্ড কিছু থাকবে, কিছু জেনুইন বুঝে যে যারা করেছে এরম চাপ। এইসব ক্ষেত্রে আমাদের ধারাপাত বলে পুলিশ শুড গো ফর ইনডিসক্রিমিনেট অ্যারেস্ট। এটাই পুলিশের মরা, এটা পুলিশের ডিউটি, কর্তব্য, যে নেসেসিটি অ্যান্ড প্রপোর্শনালিটি, প্রয়োজনীয়তা এবং আনুপাতিকতা, এই দুটোর মধ্যে কাজ করতে হবে। পরিষ্কার এসওপি আছে, পুলিশ কোথায় অ্যাকশন নেবে, কোথায় অ্যাকশন নেবে। ইফ দেয়ার ইজ, আমি পরিষ্কার বলছি, ইফ দেয়ার ইজ এ সেন্ট অফ কমিউনাল ওভারটোন, সেখানে যদি কোনো গন্ধ থাকে, পুলিশ শুড গো অল আউট অ্যাকশন। পুলিশ শুড গো অল আউট অ্যাকশন। বর্ণ পরিচয় আমাদের ধারাপাত বলে, স্যার জানেন, স্যার তো বললেন সেটা। পুলিশ কেন এত রেস্ট্রেন্ড? বিকজ পুলিশ দে অ্যাট এ লস। লোয়ার লেভেলের পুলিশ অফিসাররা কিন্তু রেস্ট্রেন্ট নয়। যারা সিনিয়র লেভেল, যারা দাসত্ব করছে, কোনো পার্টিকুলার শাসক দলের বলো, যে কোনো রাজনৈতিক দলের হয়ে যারা দাসত্ব করছে, বিশেষ করে আমি বলো শাসক দলের হয়ে, there is no rule of law in the state of West Bengal at presently. নেই, সুমন নেই। আজকে যদি থাকতো তুমি এখানে গর্ব করে বলতে পারতে, এবং তুমি বলতে, আমার বিশ্বাস তুমি বলতে, 100 জন সলিলরা অ্যারেস্ট হয়েছে আজকে, and police is going for screening, absolute screening, এবং নিরপেক্ষভাবে স্ক্রিনিং করে they should be put behind the bar, এবং এদের এগেইনস্টে হাইয়েস্ট সেকশনস অফ ল। অনুব্রত মণ্ডলের আজ পর্যন্ত তার মোবাইলটা সিজ হলো না। আমি আসবো ঠিক একই প্রশ্ন। এমনকি স্টুডিওতে অনুব্রত মণ্ডল মামলায় যে ধারাগুলোর কথা নজরুলদা আলোচনা করেছিলেন, সেই ধারাগুলো নিয়েও পরামর্শ দিতে হলো জাতীয় মহিলা কমিশনকে। কিন্তু সেই প্রসঙ্গ ভিন্ন। সলিলদাকে বিশেষ করে ধন্যবাদ যে একাধিক বিষয়, গর্বের কথা বলছিলেন না, সত্যিই তো কলকাতা পুলিশ নিয়ে আমাদের গর্বের সীমা নেই। এই কথা আমি ক্যামেরার সামনে বলতে ন্যূনতম দ্বিধাবোধ করি না। যখন তসলিমা নাসরিনের কলকাতা ছাড়া নিয়ে সেই সাম্প্রদায়িক উত্তেজনা হলো, তখন আমাদের অন্য অফিস ছিল তখন থিয়েটার রোডের মুখে, সেই অফিস ঘিরে ফেলা হলো, অফিস ভাঙচুর শুরু হয়ে গেল। মানে 15 মিনিট ওই ভাঙচুর চললে অফিস বলে কিছু থাকতো না, টেলিকাস্ট বন্ধ করে দিতে হতো। কলকাতা পুলিশ বারবার এই ঘটনা আমি বলি 4.5 মিনিটে রাস্তা ফাঁকা করে দিয়েছিলেন। একজন থানার ওসি, ঘটনাচক্রে তিনি এখন স্টুডিওর অতিথি হন প্রায়, অনিল জানা, এবং সিপি স্বয়ং, তখন গৌতম মোহন চক্রবর্তী, এসে অ্যাবসলিউটলি ভাঙচুরের হাত থেকে অফিসকে বাঁচিয়ে, একটা নয় একাধিক, আমি 10টা ঘটনা এক্ষুনি গড়গড়িয়ে বলে যেতে পারি, যেটা কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গাই থাকে না। সেই কলকাতা পুলিশকে মহেশতলার মতো জায়গায়, কলকাতা পুলিশের অধীনে এবং সংলগ্ন এলাকায় 3 ঘন্টা ধরে মার খেতে হলো। এবং তার ফলটা কি হলো? এক হচ্ছে সাধারণ নাগরিকরা আহত হলেন, সরকারি সম্পত্তি নষ্ট হলো, এবং ওষুধের দোকান থেকে শুরু করে ছোট সেলুন, ছোট ব্যবসায়ীদের কি ভয়ঙ্কর ক্ষতি হলো আমার আরেক সহকর্মী অর্ণব এক্ষুনি দেখাবে। আমি সরাসরি অর্ণবের ছবিতে চলে যাব এখনকার। যে পোড়া বাইকগুলো, এই মুহূর্তে পোড়া বাইকগুলোকে কিন্তু এখানে তোলা হচ্ছে, ভ্যানে পোড়া বাইকগুলো তুলে এখান থেকে আপাতত পুলিশ সরানোর চেষ্টা করছে। আর অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে এরকম একটা গণ্ডগোল, এরকম একটা দুষ্কৃতি তাণ্ডব, সেই তাণ্ডব কীরকমভাবে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিভাবে ক্ষতি করে দিয়ে গেছে। একটি দোকান, একটি সেলুন দেখাবো। এই সেলুনটা দেখো, যে আগে বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে কাঁচ দিয়ে সাজানো ছিল এই সেলুনটা,
কিন্তু সেই সেলুনটাও কিন্তু বাদ পড়েনি দুষ্কৃতী তাণ্ডবে, এবং যেমনটা বলা হচ্ছে যে এই সেলুনের ক্যাশ বাক্স ভেঙে লুট করে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 2-2.5 টাকা ছিল, এখান থেকে ক্যাশ বাক্স ভেঙে লুট করা হয়েছে। এখানে যে মেশিনপত্র ছিল সেই সমস্ত কিছু কিন্তু সেগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে, সমস্ত কাঁচ ভেঙে ফেলা হয়েছে। এবং এই যে ঘড়ি আমরা দেখতে পাচ্ছি যে সময় এখানে স্তব্ধ হয়ে রয়েছে 3:20 যে সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময়তেই কিন্তু স্থির হয়ে রয়েছে ঘড়ি। এবং পুরো দেখতে পাচ্ছ কিভাবে এটা ভাঙচুর করা হয়েছে। এটা কিন্তু এই যে দোকানে যার দোকান তিনি বলছেন যে তিনি কিন্তু এই দোকান খুলতে পারবেন না আগামী কয়েকদিনে। এই ধাক্কা তিনি সামলাবেন কি করে? এখানে দেখো যে তার যে চেয়ারটা, সেই চেয়ার যেখানে বসে লোকে সমস্ত কাজ করে সেটাকে এনে বাইরে থেকে এরকমভাবে ফেলে রাখা হয়েছে। কি রোজগার হয় যে কি খাবো না খাবো তার কোনো চিন্তা নেই। একবেলা রোজগার করলে সেবেলা ভাবি যে সেবেলা কিভাবে রুটি হবে। হ্যাঁ, আমাদের কতটা রোজগার হয় বলুন, এটা কে ক্ষতিপূরণ করবে? পুলিশ কি করলো? আপনার পুলিশ আসেনি? না, পুলিশ ছিল, পুলিশের যা পাবলিকের ইট ছুড়াছুড়ি, পুলিশও পালাচ্ছে। সব ছুঁড়ে ফেলে দিয়েছে রোড রাস্তার মধ্যে, সব তুলে রেখেছি ভিতরে। কাল তো খুলতে পারবেন না দোকান। কোথায় খুলবো? আমরা গরিব লোক, মেয়েগুলা 3টা মেয়ে নাতি নাতনি সব এসে বেড়াতে, এখন ওদেরকে আমি কি করে খাওয়াবো বলুন আপনারা? এখানে একটি সাইকেলের দোকান রয়েছে এবং সেই সাইকেলের দোকান থেকে কিন্তু এইখানে সমস্ত সাইকেল ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সব মিলিয়ে সেলুন, সাইকেলের দোকান, ছোট ছোট যারা ব্যবসা করে দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের কিন্তু এই যে গন্ডগোল এবং পুলিশি যে ব্যর্থতা, তার ফলে কিন্তু তারা আজকে অসহায় অবস্থার মধ্যে পড়েছে। দেখুন, আমার খালি মনে পড়ে যাচ্ছে মুর্শিদাবাদে সেই মেয়ের বিয়ের জন্য টাকা রাখা ছিল, সেই টাকা এই সাম্প্রদায়িক গোলমালে লুট হয়ে গেছিল। আজকে দেখুন কলকাতার গোলমালে ক্যাশ বাক্স, সেটা ছোট সেলুন, ছোট ব্যবসায়ী, সমস্ত হয়তো গোটা জীবনের পুঁজি দিয়ে একটা ব্যবসা চালান, ক্যাশ বাক্স লুট হয়ে গেছে। এই যে কোনো গোলমালের পেছনে এই দুষ্কৃতীরা থাকে, এই লুটেরারা থাকে, এই ডাকাতরা থাকে। কিন্তু আমি বলছি যে এলাকার দখলদারি নিয়ে একটা গোলমাল, নিছক একটা স্থানীয় গোলমাল, একটা ফলের দোকান কোথায় বসানো হবে সেটা নিয়ে সূত্রপাত, সেই গোলমাল এত দূর পৌঁছে গেল। রাজ্যের বিরোধী দলনেতা অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী, প্যারামিলিটারি ফোর্স নামানোর দাবি তুলেছেন। কেন? অনিবার্য বিরোধী রাজনীতি, নাকি সত্যি পুলিশের ওপর আস্থা রাখার পরিস্থিতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে? পাশাপাশি কেয়ার কাছে, আমার পরবর্তী বক্তার কাছে যাব, পাশাপাশি বলবো ফিরহাদ হাকিম আজকে বিজেপিকে একেবারে সরাসরি সন্ত্রাসবাদী বলেছেন বিজেপি উস্কানি দিয়ে এ রাজ্যে অশান্তি তৈরি করছে। সবার আগে সুমন, যারা বলছেন যে এটা গোষ্ঠী সংঘর্ষ, তাদের জন্য এই ছবিটা তোলা থাক। না না, গোষ্ঠী সংঘর্ষ উনি ডিনাই করছেন যে নয়। অনেকে বলছেন গোষ্ঠী সংঘর্ষ, বরং বুয়াদা ভালো কথা বলেছেন, আমি ধন্যবাদ জানাবো। এই ছবিটা তোলা থাক। তুলসী মঞ্চ উপরে ফেলা হচ্ছে, এটা কোনো গোষ্ঠী সংঘর্ষ হতে পারে না। দ্বিতীয় ছবি, আমি একটু বেশি সময়, 30 সেকেন্ড বেশি সময় চেয়ে নেব সুমন আজকে আপনার কাছ থেকে। আনন্দবাজার এবিপি অনলাইনে আজকে একটা ভিডিও, পুলিশ বলছে মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি, কি করব আমরা যতটা। তৃতীয় একটা ভিডিও আছে, অনেকটা আপনারা বারবার দেখাচ্ছেন, এটা ভাইরাল হয়ে গেছে। পুলিশ বলছেন মরণ বাঁচন অবস্থা, আপনি পুলিশের প্রসঙ্গে এসেছেন। তৃতীয় আরেকটা খুব ভিডিও আছে, সেটা আমার কষ্ট লাগছে দেখাতে। ওখানে একটা হিন্দি স্কুল আছে, যে ঘটনা, সেখানে একটা হিন্দি স্কুলের নাম হচ্ছে সর্বদয়া হিন্দি বিদ্যালয়। সেখানে ক্লাস 5 থেকে 10-এর প্রায় 700 ছাত্রছাত্রী ছিল। সেই সময় যখন ছাত্রছাত্রী স্কুলে টিচাররা ছিলেন, সেই সময় স্কুলের বাইরের এই দৃশ্যটা দেখুন, কিভাবে ইসলামিস্ট জেহাদি দুষ্কৃতকারীরা স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এবং এই ছবি যারা পাঠিয়েছেন, আমি স্বাভাবিকভাবেই তাদের সুরক্ষার কারণে তাদের নাম আমি বলবো না। আপনি জিজ্ঞাসা করছেন বা যারা বলছেন গোষ্ঠী সংঘর্ষ, এটা গোষ্ঠী সংঘর্ষ নয় সুমন, এটা হচ্ছে হামলা, এক পেশে হামলা, পূর্ব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হামলা হচ্ছে আজকে। যারা বলছেন যে এই ঘটনা হচ্ছে কি পলিটিক্যাল ব্যাংক্রাপসি হচ্ছে এটাই যে পুলিশকে আজকে তাদের নিষ্ক্রিয় থাকতে হচ্ছে। পলিটিক্যাল ব্যাংক্রাপসি হচ্ছে এটা, এত কিছু জেনে পুলিশের যখন নিট প্রাপ্তি, মাথায় আঘাত,
মহিলা পুলিশ ছাড় পাচ্ছেন না, অথচ তারা ব্যবস্থা নিতে পারছেন না। রাজীব কুমার তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে পারছেন না। পলিটিক্যাল ব্যাংক্রাপসি হচ্ছে এটাই। আজকে আপনারা বলছেন যে এটা হচ্ছে গোষ্ঠী সংঘর্ষ, এটা হচ্ছে মডেল সুমন, এটা হচ্ছে আগে দেখেছি মোথাবাড়ি, তারপরে দেখছি আমরা মুর্শিদাবাদ, তারপরে এখন আমরা দেখলাম মহেশতলা। এটা মডেল, এটা বার্তা দেওয়া হচ্ছে 2026-এর আগে। এটা একটা গোষ্ঠীকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি সহ রাজ্যের যারা যাবতীয় সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়েছে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে পরিষ্কার মডেল। আপনারা বলছেন যে, যারা বলছেন যে এটা হচ্ছে কি একটা একটা ফলের দোকান নিয়ে, আমি বলছি সুমন এটা রিটার্ন গিফট। কিসের রিটার্ন গিফট জানেন? ওবিসিতে এক পেশেভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে একটা গোষ্ঠীকে 80% তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে রিটার্ন গিফট দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে। আপনি আমাদের জন্য করলেন, আমি আপনাদের জন্য করে এই অঞ্চলে ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছি। এবং শেষকালে আমি একটা কথা বলতে চাই সুমন, কোথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে? এটা তো তার কনস্টিটিউয়েন্সি মহেশতলাটা। যিনি বলেছিলেন না যে পুলিশের গাড়ি বা সরকারি সম্পত্তি ভাঙচুর করলে কপাল লক্ষ্য করে গুলি করা হবে, তিনি কি আজকে কপাল খুঁজে পাননি? নাকি আজকে যেহেতু তার কোর ভোট ব্যাংক, তিনি এবং তার পিসির কোর ভোট ব্যাংক বলে তিনি আজকে পুলিশের গুলিগুলো আজকে ফাঁকা করে দিতে হয়েছে? এই প্রশ্ন আমার থাকছে। আর পরিশেষে আপনি বলছেন পুলিশ, দেখুন পুলিশ কিছু করতে পারবে না। পুলিশ করতে পারতো তখনই যদি পুলিশকে সেই ছাড় দেওয়া হতো। অনুব্রত মণ্ডলের মতন একজন বর্বরকে যদি কলার ধরে টেনে এনে গ্রেপ্তার করা হতো, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হতো, তাহলে পুলিশের একটা সাহস থাকতো। পুলিশ অনুব্রত মডেল দেখে শিক্ষা নিয়েছে, কিচ্ছু বলা যাবে না। তাই রাজ্যে যখন পুলিশ এখানে আহত হচ্ছেন, পুলিশের মা বোনকে নিয়ে যখন কুৎসিত কুরুচিপূর্ণ আক্রমণ করা হচ্ছে, তখন পুলিশ যখন তাদের বিরুদ্ধে, তার পাশে রাজ্যের পুলিশ মন্ত্রী থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি যখন দাঁড়ান না, তখন পুলিশ জানেন এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের মেনে নিতে হবে। সমিতার উত্তরে আসবে। আমার একটাই শুধু উত্তর আছে। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা টেনে আনলেন তো, হ্যাঁ ওখানকার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি আপনার প্রধানমন্ত্রীর ডাকে কালকে নৈশভোজে গিয়েছেন। তাহলে ওখানে না গেলে দেশদ্রোহী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার ওখানে গেলে এখানে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই? ঠিকই ঠিকই, কিন্তু আমি বলছি সমিতদা আপনি এক সেকেন্ড আছেন, কিন্তু আচ্ছা বেশ বেশ কে এক সেকেন্ড, সমিতদা আপনি নিশ্চয়ই আমার থেকে, সমিতদা আপনি এক সেকেন্ড কে, সমিতদা আপনি আমার থেকে এক সেকেন্ড, ওহো সমিত, আমি পরিষ্কার এবার বলছি যে দুজনকেই থামালাম, ওহো কে এক সেকেন্ড, সমীরদা আপনি নিশ্চয়ই আমার থেকেও ভালো জানেন যে গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ঢুকে গেছেন। না কলকাতায় ঢুকে গেছেন, আমি বলছি আপনাকে, আমি বলছি অত্যন্ত, এবং মানে আমি বলছি কোনো গোপন ইনফরমেশন নেই, আমার প্রতিনিধি এয়ারপোর্টে ছিলেন কালকে রাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ঢুকে গেছেন। কিন্তু আমি বলছি যে কমিউনিকেশনের যুগে আমি জানি রাজনীতিতে স্থান মাহাত্ম্য বিরাট ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে রাতে কলকাতা ফিরে এসছেন ওই নৈশভোজের পরে। কিন্তু ইস্যুটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন নাকি আছেন, নাকি দিল্লিতে থাকবেন, নাকি বিদেশে আছেন তা নয়, ইস্যুটা হচ্ছে পুলিশ অ্যাক্ট করছে না কেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী নন। আমি বলছি পুলিশ মন্ত্রীও বাদ দিন, পুলিশ এই ধরনের একটা ঘটনায় 3 ঘন্টা ধরে মার খেলে পুলিশের ওপর মানুষের আস্থা চলে যায়। দেখুন এই রাজ্যের পুলিশ অভিযোগ যে বিরোধী নেতানেত্রীদের দমনে অত্যন্ত সক্রিয়। সংবাদ মাধ্যম পুলিশকে সক্রিয় বলবে না নিষ্ক্রিয় বলবে তা নিয়ে অত্যন্ত সক্রিয়, সেই জন্য সুমনদের কাছে চিঠি আসে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায়, গুন্ডা বদমাইশ দমনে সেই সক্রিয়তা কোথায় থাকে? তার ফল কি হচ্ছে? বারবার দুষ্কৃতী তাণ্ডবে আক্রমণের শিকার হচ্ছেন সেই ঊর্ধ্বধারীরাই। সরকারি সম্পত্তি পুড়ছে, ভাঙা হচ্ছে সরকারি সম্পত্তি, মহিলা পুলিশ কর্মীরা মার খাচ্ছেন। আজকে খোদ ডিসি পোর্ট সহ বহু সিনিয়র অফিসার রক্তাক্ত হয়েছেন। পুলিশ সফট টার্গেট হয়ে গেছে কিনা সেই প্রশ্ন তো একবার নয় বারবার উঠছে। ইংরেজিতে একটা কথা আছে, আ স্টিচ ইন টাইম সেভস 9।
যদি প্রথম থেকে ঘটনা ঘটলেই কোনো রং না দেখে পুলিশ ন্যায্য প্রশাসনিক কর্তব্য পালন করতো, অ্যাক্ট করতো, তাহলে এই পুলিশকে হয়তো সফট টার্গেট হতে হতো না দুষ্কৃতীদের হাতে। আমি জানি না আমার পরের বক্তা কৌস্তব চট্টোপাধ্যায় মানবে কি। সুমনদা, এটাই ডায়মন্ড হারবার মডেল। শুধু ডায়মন্ড হারবার মডেল বললে চলবে না, এটা কিন্তু কলকাতার খুব কাছে। সুমনদা, আমি বলছি ওই যে জায়গায় গোলমালটা হয়েছে সেই জায়গায় দুটো রাস্তা কানেক্ট করে। একটা রেল লাইন সন্তোষপুর থেকে রেল লাইন হয়ে রবীন্দ্রনগর, আর একটা গার্ডেন রিচ থেকে কাচ্চি সড়ক হয়ে কিলখানা হয়ে রবীন্দ্রনগর। দুটো রাস্তার অবস্থাই খারাপ। সুমনদা, জায়গাটার জিওগ্রাফি কিন্তু গোটা কলকাতার পশ্চিমবাংলার মানুষ অনেকে জানে না। ওখানে দর্জি শিল্পের ব্যাপক রমরমা। শুক্র শনি রবি তুমি ওখানে ঢুকতে পারবে না। জব্বরহাট থেকে শুরু করে 72টা বড় বড় হাট, গোটা দেশের ক্রেতা বিক্রেতারা শুক্র শনি রবি ওখানে হচ্ছে জড়ো হন। রাস্তার অনুন্নয়ন, ব্যবসায়ীদের অবস্থা খারাপ হচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে নাদিয়াল হাসপাতাল, যে হাসপাতালে আজ থেকে 5 মাস আগে 20 জন একসাথে অন্ধ হয়ে গেছে, মেটিয়াবুরুজ কলেজ স্কুল, সেখানে ছেলেমেয়েরা, বাবা মায়েরা তার ছেলেমেয়েদের নিয়ে যেতে পারে না। একের পর এক জায়গায় রাস্তায় গর্ত, পুলিশ ঢোকার অবস্থা নেই। তৃণমূলের নেতা মন্ত্রী এমএলএ এমপি তাদের কাছে ডেপুটেশন দিয়ে, প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়ে ব্যবস্থা করা যায় না। আমরা বলছি সুমনদা, আমার তৃণমূলের মুখপাত্র তিনি বললেন পুলিশের নাকি অভাব নেই তো। রাজ্যের সিভিক মুখ্যমন্ত্রী আর সিভিক ভলেন্টিয়ার, উনি সিভিক মুখ্যমন্ত্রী ছাড়া কি বলবো। সিভিক না হলে অনুব্রত এত বড় কথা বলার পর ওসিকে আইসিকে মুখ্যমন্ত্রী মুখে কুলুপ, সিভিক ছাড়া আমি কি বলবো। তো এরপর তো যা অবস্থা হয়েছে, এবার একটা সিভিক পাইলট ডেকে আনলেই হয়, সিভিক ডাক্তার ডেকে আনলেই হয়, বলতে পারবো না। কিন্তু হুলিগানরা সরকার চালালে, বুয়াবাবু বললেন না, উনি বললেন যে সব কিছু বাড়ছে, আরে তৃণমূলের হুলিগানরাও বাড়ছে। সুমনদা, আমি শুধু বলছি তোমার প্রতিনিধিকে পাঠাও, আমি চ্যালেঞ্জ করে বলছি, গার্ডেন ব্রিজ থেকে কাচ্চি সড়কের মোড়ে তৃণমূল কাউন্সিলরদের চাঁদোয়া দিয়ে 1000-1500 ফুটের আড্ডা শামস ইকবাল, যার 2 কোটি টাকার গাড়ি কলকাতা কর্পোরেশনের বাইরে, কাচ্চি সড়ক মোড়ে, আমি দোকানের নাম বলছি না, তার পাশে তৃণমূলের আড্ডা, যেখান থেকে স্কোয়ার ফিটের হিসেব হয়। কি অবস্থা গার্ডেন ব্রিজের, কি অবস্থা মেটিয়াবুরুজের। কারা আক্রমণ করলো? আজকে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙা হলো কেন রবীন্দ্রনগরের মোড়ে? কারা আক্রমণ করলো? আমি বলছি তৃণমূল কংগ্রেস টাকা তোলার এমন অবস্থা হয়েছে, তৃণমূল কংগ্রেসের পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী গরিব হকারদের তুলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী জানেন না তার কোন দলের নেতারা কত টাকা নিয়ে স্কোয়ার ফিটে হকার বসান? জানেন না? সব জানেন মুখ্যমন্ত্রী, সব জানেন ববি হাকিম। এই রাস্তাতেই কিন্তু ববি হাকিমের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল। এই রাস্তাতেই, এই রাস্তার 1 কিলোমিটারের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে পড়েছিল, ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশ ব্যবস্থা নিতে পারবে না। আজকে সিপিআইএম এর পার্টি অফিস যারা ভাঙিয়েছে তারা ববি হাকিমের আশেপাশে ঘোরে। তারা অভিষেক ব্যানার্জি যখন নির্বাচনে প্রার্থী হন, পাশে ঘোরেন, তারা সিপিআইএম এর পার্টি অফিস ভেঙেছে, তারাই পুলিশকে মেরেছে। আজকে হুলিগানরা সরকার চালাচ্ছে। আমি বলছি দর্জি শিল্পের অবস্থা খারাপ। বামফ্রন্ট সরকারের যে নবান্ন লাল নীল সাদা বাড়িটা না, ওইটা দর্জি শিল্পের জন্য বাড়িয়েছিল। আর ওই বাড়িতে পড়াতে গিয়েছিলেন মমতা ব্যানার্জির বাহিনী, তৃণমূল কংগ্রেস বাহিনী। আজকে গঙ্গার শোভা দেখছেন, দর্জি শিল্প মেটিয়াবুরুজ থেকে তুলে নিয়ে গিয়ে শুধু মেটিয়াবুরুজে নয়, দর্জি শিল্পের জন্য ওই 14 তলা নবান্ন বাড়িটা বানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী 13, 14 আর 15 তলা দখল করে বসে থাকার জন্য নয়। মেটিয়াবুরুজের মানুষ ঢুকছে, মেটিয়াবুরুজের তৃণমূল ভোট দখল করে, মেটিয়াবুরুজের তৃণমূল ভোট লুট করে, মেটিয়াবুরুজে তৃণমূল কংগ্রেস বিজেপি জুজু দেখায়। আজকে যা হয়েছে এতে বিজেপির লাভ হবে আর তৃণমূলের লাভ হবে। মেটিয়াবুরুজ, রবীন্দ্রনগর, আকড়া মঠক, সেখানে হিন্দু মুসলমান। কিন্তু কৌস্তব, আমার পরিসংখ্যানের খাতিরে বলতে হবে, তুমি যেহেতু রাজনীতির কথা তুললে, এই মহেশতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে শুধু মহেশতলা লিড দিয়েছে 69,000। এই মহেশতলা, ওই তো ওরকমই তো লিড হয়েছে, ওরকম তো ভোটই হয়নি, কাউন্টিং সেন্টারে বসতে দেওয়া হয়নি, একটার পর একটা বিধানসভায় ইভিএম কমিশনিং এর কাজ করতে দেওয়া হয়নি। ফলতায় কোনো পার্টি নির্বাচন করতে পারে নাকি? ফলতায় প্রচার করতে পারে নাকি? আমি বলছি ছেড়ে দিন, জিতেছেন তো, জেতার পর এই নমুনা। আমরা আমাদের কথা ছেড়ে দিন, পুলিশ কি ভূমিকা নিচ্ছে? পুলিশ কি বলছে? বলছে ভয় পাচ্ছি, জন্তুর মতো মারছে। কারা মারছে? বেড়েছে কি জানেন? বেড়েছে তৃণমূলের হুলিগানরা, বেড়েছে তৃণমূলের ইঞ্চিতে ইঞ্চিতে টাকা তোলার বাহিনী, স্কোয়ার ফিটে টাকা তোলার বাহিনী। যে স্কোয়ার ফিটের টাকা পৌঁছয় এমএলএর কাছে, এমপির কাছে, এটাই ডায়মন্ড হারবার মডেল। কিন্তু আমার রাজনীতির তুলনা যেহেতু সংখ্যার কথা এলো, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিড মহেশতলা থেকে, শুধু মহেশতলা থেকে 69, আর বামেদের প্রার্থী মহেশতলায় সব মিলিয়ে পেয়েছিলেন 22,000।
তো এইখানে রাজনীতির কথা তো আসবে, যে পুরো কন্ট্রোলটাই কিন্তু মানে আমি বলছি যে তোমার রিগিং ইত্যাদির অভিযোগগুলোর পরে যে পরিসংখ্যানটা পড়ে থাকে সেখানে তৃণমূলের বিপুল জনসমর্থন ওই এলাকা। ঠিকই, কিন্তু আবার খেয়াল করো সুমন দা, 2016 সালের রেজাল্টটা দেখো। ওখানে 2016 সালে মনিরুল দা মাত্র 7000 ভোটে হেরেছিল, মানুষ ভোট দিতে পেরেছিল। আমি ওকে একটা কথাই স্মরণ করিয়ে দিচ্ছি আমার ছোট ভাইয়ের মতো বয়সে, যে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে টোটাল পার্লামেন্টে জিতেছে, ওই 7-এর একটু বেশি মনে পড়ছে। এক মিনিট সলিলবাবু, আপনি ডিসিপ্লিন ফোর্সের লোক, জ্ঞান দিলেন এতক্ষণ, আমি তো বাধ্য ছাত্রের মতো শুনলাম। আরে ভাই শেষ করতে, এই রাদিয়াল থানার সামনে গত সপ্তাহে তৃণমূলের নেতা বলছে এবিপি আনন্দ নাকি ভাড়া করা লোককে নিয়ে আসে, টিভিতে চ্যালেঞ্জ করেন। এই অবস্থা হবে পুলিশ। এক মিনিট, তার মানে মানুষ ভোট দেয়নি, সবটা লুট। এক মিনিট, আচ্ছা শেষ হলে বলবেন। আমায় শেষ করতে দিন। আপনার আসামে 11 লক্ষ ভোটে কি করে, আপনার 11 লক্ষ ভোটে কি করে জিতলেন লোকসভা? বলুন সেটা, ওখানে কে ইভিএম মেশিন লুট করেছে আমি জানতে চাইছি। আমি প্রশ্ন করছি আরেকটা কথা, একদম বলতে চাইছি, মানুষের ভোটে জিতেছে। 11 লক্ষটা মানুষের ভোট, 7 লক্ষ এই যে মানুষ, উনি এই যে মানুষকে বলছেন, এই মানুষ এই তৃণমূলের মানুষ, এই হুলিগান, বুয়াদার বাহিনী, এই হুলিগান, এটাই বুয়াদার বাহিনী, বর্ধমানের নিখিলানন্দ সর 5.5 লক্ষ মানুষের ভোট ছিল। অন্তহীন রাজ্যের কুসময়, খারাপ সময়, দুঃসময়ের ইতিহাসে চলে যাব, কিন্তু আমি কাউকে যেতে দেবো না। আমি একটু থামিয়ে সাধারণ মানুষের কথায় আসবো। আমি হ্যাঁ সমিতা 10 সেকেন্ড। এই যে আপনি একটা বলেছিলেন না যে ফিরহাদ হাকিম, তিনি নাকি ভারতীয় জনতা পার্টিকে বলেছেন সন্ত্রাসবাদী, যে মিনি পাকিস্তানের জনক ফিরহাদ হাকিম, যিনি দাওয়াতে ইসলাম ডাক দিয়েছেন, যার দলে কাসেম সিদ্দিকী, একটা ধর্মীয় একটা সংগঠনের যিনি পীরজাদা যোগদান করেছেন এবং তিনি পদ পেয়েছেন, অফিস বেয়ারার পোস্ট পেয়েছেন, যে দলের মন্ত্রী হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি কলকাতা এবং কথায় কথায় জেলাকে টাইট দেন, সেখানে ভারতীয় জনতা পার্টি মূল বিষয়ে ফিরবো। আমি এইখানে আবার আজকের ঘটনায় আসব, সেটা হচ্ছে লক্ষ্য করবেন 2 মাসের মধ্যে 3 বার আমাদের এই রাজ্যের পুলিশ, যাদের হাতে যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষা করার উপায় আছে, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, সেই পুলিশ আক্রান্ত হলো। আর মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক বলছেন বিক্ষিপ্ত ঘটনা। বিশ্বাস করুন, বিক্ষিপ্ত ঘটনা নাকি ধারাবাহিক ঘটনা আমরা জানি না, আমরা এইটুকু জানি পুলিশের যেভাবে আজকে রক্তাক্ত হলেন অফিসার থেকে শুরু করে পুলিশকর্মী, মহিলা পুলিশরা, তাতে আমরা নাগরিক হিসেবে আশঙ্কিত। সোজা কথা, আশঙ্কিত। দেখুন, জঙ্গিপুর ভাঙড়ের পর এবার মহেশতলা। আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে 2 মাসের মধ্যে 3 বার আক্রান্ত হলো পুলিশ। ফের জ্বলল পুলিশের বাইক, ইট পাথরের আঘাতে রক্তাক্ত হলো উর্দি। পরিস্থিতি আয়ত্তে আনতে হিমশিম খেতে হলো পুলিশকে। পুলিশের বাইক জ্বলল, রক্তাক্ত হতে হলো পুলিশকে। মহিলা পুলিশ তারা জানালেন কিভাবে তাদের মাথায় আঘাত লেগেছে, হাতে আঘাত লেগেছে। এক পুলিশ কর্মী তিনি স্পষ্টত বলছেন জীবন মরণের লড়াই মনে হচ্ছে, হেরে যাচ্ছিলাম মনে হচ্ছে। অর্থাৎ এই যে একের পর এক তাদের যে বক্তব্য বা ছবিতে ধরা পড়ছে, তার থেকে একটা বিষয় স্পষ্ট, যে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পাশেই থানা তো আসেনি, আমরা কি করব? মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছে, কি করব আমরা? পুলিশের অফিসার ইনচার্জ বা অ্যাডিশনাল চার্জে যিনি থাকেন, তারা যে গাড়ি ব্যবহার করেন, সেই গাড়ির কাঁচ, অর্থাৎ এই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। স্পেশালাইজড ফোর্স সেই গাড়ির কাঁচ সম্পূর্ণভাবে ভাঙা, অর্থাৎ হামলা করা হয়েছে। পাশেই এই যে রবীন্দ্রনগর থানা, থানার সামনে এই ঘটনা। কিন্তু বারবার পুলিশ এত অসহায় কেন? কেন শুরুতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারা? পুলিশ একটা হেজিটেশনে রয়েছে, মানে যেরকম ভাবে অ্যাটাক করছিল তার কাউন্টার অ্যাটাকটা যেটা হওয়া উচিত ছিল, ঢালপাটিকে সামনে রেখে তারপরে পেছন থেকে টিয়ার গ্যাস চার্জ করে, লাঠি চার্জ করলে কাউন্টার অ্যাটাকে গেলে এটা হতো না। পুলিশের দেখা এখন তো পুলিশের স্ট্রেংথও কমে গেছে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রয়েছে, তাদের কতটা ট্রেনিং আছে, অর্ধেক ট্রেনিং নেই, তাদের সেই জিলও নেই, থাকবেও না, তারা তো ইলপেড।
এই ভয়ঙ্কর তাণ্ডবের পরও তৃণমূল বিধায়ক বলছেন বিক্ষিপ্ত ঘটনা। ঘটনা হচ্ছে আর বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এইগুলো হয়েছে। যারা সমাজবিরোধী তারা এসে সুযোগ নিয়ে এই সমস্ত গণ্ডগোলগুলো করছে, পাবলিক পুলিশ কন্ট্রোল করছে। সেই অ্যাকশনে কি থামানো তো গেল না, কেন গেল না? তখন তো মানে সাফিসিয়েন্ট পুলিশ ছিল না। তো পুলিশ ফেল, মমতা ফেল, প্যারা মিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। ধুলিয়ান শামশেরগঞ্জে কে সামলেছে? মহেশতলার এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে এপ্রিলে ভাঙড়ের সোনপুরের ঘটনা, যেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশের একের পর এক বাইকে। তার আগে মুর্শিদাবাদেও আক্রান্ত হয় পুলিশ, পোড়ানো হয় একের পর এক পুলিশের গাড়ি। হামলা থেকে বাঁচতে একটি হার্ডওয়্যারের দোকানে আশ্রয় নিতে হয় পুলিশকে। এবার সেই অশান্তির ছবি দেখা গেল মহেশতলায়। ফের অসহায় আক্রান্ত পুলিশ। মহেশতলায় পুলিশ কর্মীদের পাশাপাশি খোদ ডিসি পর্টো আহত হয়েছেন। আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথা, আজ যা হয়েছে, পুলিশ যেভাবে আক্রান্ত হয়েছে, তাতে যদি প্রশাসন অ্যাক্ট না করে তাহলে কিন্তু প্রশাসনের নিয়ন্ত্রণটা ক্রমশ আলগা হয়ে যাবে। পুলিশ প্রশাসনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে গেলে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে এবং কোনো রাজনৈতিক রং, কোনো ধর্মীয় রং না দেখে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। সৌম্য কি মানবে? দেখুন সুমনদা, প্রথমেই আপনাকে বলি যে অনেকক্ষণ আলোচনা শুনলাম, তো এখানে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই যে তার মানে এটা প্রমাণ হলো পুলিশ ইনঅ্যাকশনটা নাদিয়াল থানা, রাজাবাগান থানা, মেটিয়াবুরুজ থানা, রবীন্দ্রনগর থানা এবং প্রায় 7 কিলোমিটার পেরিফেরির মধ্যে থাকা মহেশতলা থানার থাকা সত্ত্বেও এই ঘটনাকে আটকাতে পারল না। এটা খুব পরিষ্কার, নাম্বার 1। নাম্বার 2, আমার এখানে তৃণমূলের প্রতিনিধি আমার অত্যন্ত শ্রদ্ধেয় সমীরদা একটা কথা বলেছেন যে এই যে ডিনায়াল মোড, খুব ভালো কথা বলেছেন যে একটা ঘটনাকে কেন্দ্র করে যে ওসি বিনোদ মেহতা, ডিসি বিনোদ মেহতা খুন হয়ে গেছিল, তারপরে আমরা দেখেছিলাম যে ইদ্রিস আলীকে লকআপে খুন হতে হয়েছিল, লালবাজার লকআপে। তো সমীরদা একটা কথা বলছেন না যে পশ্চিমবঙ্গের 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সারা বাংলার মানুষ ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে সেই অপশাসন থেকে দূরে সরে আসার জন্য। 2013 সালের কথাটা উনি বললেন না যে ওই জায়গাতেই তাপস চ্যাটার্জিকে খুন হতে হয়েছিল একজন পুলিশ অফিসার। আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি চালিয়ে কে পুলিশ, যে পুলিশের সম্বন্ধে মুখ্যমন্ত্রী বলছেন, সমীরবাবু আপনি শুনে রাখুন, বলছেন পুলিশের একাংশ লবি করছেন। পুলিশ মন্ত্রী কি? ডোনাল্ড ট্রাম্প। পুলিশ মন্ত্রী পশ্চিমবাংলার, তিনি বলছেন পুলিশের একাংশ লবি করছে। যে পুলিশ আপনার বাড়িতে খিচুড়ি ডিস্ট্রিবিউশনে তার ইম্পর্টেন্স থাকে, খিচুড়ি ডিস্ট্রিবিউশন করে, যে পুলিশ কালীঘাটে ফাইল লুকোয় আপনি ক্ষমতায় আসার পরে, আপনি যেখানে দাঁড়িয়ে বলছেন আমি তো গুন্ডা কন্ট্রোল করি, তাহলে অপরাধীরা তো মাথায় চড়িয়েছেন সেদিন যেদিন সমস্ত ঘটনাগুলোকে আপনি ছোট ঘটনা বলেছেন। তাই তো অনুব্রতবাবুরা আজকে বলতে পারে ছোট ছোট নেতারা, চারানা পাচানার নেতারা যারা আপনাদের হয়ে ভোট লুট করে, পুলিশের একাংশকে আপনারা পলিটিসাইজ করেছেন, একটা বড় অংশকে পলিটিসাইজ করেছেন, যারা আপনাদের হয়ে কাজ করে। বিরোধীদের গাঁজা কেস দিতে তো চারানা দেরি হয় না, চার পয়সা দেরি হয় না, তাদেরকে মিথ্যা মামলা দিতে হাজার হাজার ছেলে বিরোধীরা। আপনি বলেছেন খুব সুন্দর কথা, বিরোধীদের ব্যাংক্রাপসি। আপনারা বলছেন বিরোধীদের ব্যাংক্রাপসি, এক বলে দিন, বিরোধীদের ব্যাংক্রাপসি আর কি কনস্ট্রাকটিভ অপোজিশন করতে হবে। শুনতে খুব ভালো, মানে আপনারা ইলিগাল কনস্ট্রাকশন করবেন আপনাদের লোকেরা, আর আমরা কনস্ট্রাকটিভ আপনাদের বিরোধিতা করব। মানে ডেসপায়ার, মানে কি বক্তব্যটা শুনবেন ওরা ঠিক করে দেবেন। আচ্ছা, কথায় কথায় ঘুরে ফিরে আবার ভারত ভ্রমণ বিচরণ, আরও আমরা পশ্চিমবঙ্গে থাকি না। আরে আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনি আরেকটা উদাহরণ অ্যাড করে দিন যে পশ্চিমবঙ্গে এই গণতান্ত্রিক ব্যবস্থা, পশ্চিমবঙ্গে এই পুলিশি ব্যবস্থা কমসে কম কিম জং উনের থেকে তো ভালো, উত্তর কোরিয়ার। আপনি বলুন না যে কিম জং উনের গণতন্ত্রের থেকে আমরা ভালো আছি। যদি সমীরবাবু আপনার নির্বাচনে জেতার নৈতিকতা এক জিনিস হয়, তাহলে এই রাজ্যের এই অঞ্চলে ঘটনা ঘটে না, 7 দিন আগে থেকে ঘটনাটার সূত্রপাত, আজকে নয়। এই যে নাদিয়াল, এই যে থানার সামনে, থানার থেকে 15 গজ দূরে নয়, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। একটু আগে ভোটের কথা বলছিলেন, অনেক কথা বলছিলেন যে কপাল খুঁজে পাচ্ছে না, কোথায় গুলি করবে, কেয়া বলছিল। ওই 2019 ওই পার্লামেন্টে আমি নির্বাচনে লড়েছি, আমার নিজস্ব অভিজ্ঞতা আছে।
একটা কথা সমীরদা আপনাকে বলছি, কপাল খুঁজে পাচ্ছেন না তো, ওর কপাল খুঁজে গেছিলেন কালকে। যাই হোক, আপনি বলছেন আপনি বলছেন সময় প্রায় শেষ, যে বিবেকানন্দের, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, এই যে যেদিন পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের বিচারকের বাড়ির সামনে পোস্টার করেছিল, সেদিন যখন ইনঅ্যাকশন নিয়েছিল পুলিশ, যেদিন সংবাদ মাধ্যমকে চিঠি পাঠায় পুলিশ, যেদিন পুলিশ আপনাদের হয়ে ভোটে খাটে, বিরোধীদের দুর্মুষ করে, ভোট দখল করতে সাহায্য করে, বুথ দখল করতে সাহায্য করে, সেদিন থেকে পুলিশের মেরুদণ্ড আপনারা ভেঙে দিয়েছেন। এই বাঘের পিঠে চড়েছেন, এই বাঘ মানে মৃতদেহের ওপর আতর ছড়াচ্ছেন প্রশাসনের, যে প্রশাসনের বিন্দু মাত্র কন্ট্রোল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নেই। আজকে দাঁড়িয়ে একটার পর একটা ঘটনা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনারা গণতন্ত্রকে হত্যা করেছেন, গণতন্ত্রকে খুন করেছেন, পুলিশি ব্যবস্থা, পুলিশের মেরুদণ্ডকে শেষ করে দিয়েছেন পশ্চিমবাংলায়, আর পুলিশে ঘুরে দাঁড়াতে পারবে না। আমাকে ভারত ভ্রমণে বের করেছেন, উনি আন্তর্জাতিক ভ্রমণে বেরিয়েছেন, উত্তর কোরিয়ায় পৌঁছে। না, আপনার কথাই তো বললাম। অভিনন্দন আপনাকে। হ্যাঁ, তবে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স করছেন, ভালো কথা। ঘটনা হচ্ছে আপনাদের অপদার্থতায় আজও তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষমতায়, সেই জায়গাটাকে একটু মজবুত। এখন শুনুন পার্লামেন্টে দাঁড়িয়ে অ্যাবস্টেইন করে বিজেপিকে অক্সিজেন দিয়েছে। আচ্ছা, দুজনকে থামালাম, কারণ এই মুহূর্তে আমি সরাসরি একবার দুজনকে থামালাম, এই এলাকায় যেতে হবে, তার কারণ অনির্বাণ বিশ্বাস আমার সহকর্মী ওখানে আছে, এখনো যথেষ্ট উত্তেজনা। আমি দ্রুত একবার পরিস্থিতি থমথমে নিঃসন্দেহে। অনির্বাণ, ঠিক কি ছবি এখন? সুমন, তোমাকে প্রথমে দেখিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু যে কিছুক্ষণ আগে যে রণক্ষেত্রের চেহারা, সেই ছবি কিন্তু স্পষ্ট। বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে ইটের স্তূপ, সেখান থেকে ইট ভাঙা হয়েছে পুলিশকে আক্রমণ করবার জন্য, সেই ইট ভেঙে সেই ইট থেকে ছোড়া হয়। এমনকি রাস্তার মাঝখানে যে বাইক আমাদের জ্বলন্ত আগুন অবস্থা দেখেছি, সেই বাইক কিন্তু এখনো পড়ে রয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু দগদগে যে রণক্ষেত্রের চেহারার ছবি, সেই ছবি কিন্তু স্পষ্ট। ইতিমধ্যে গোটা এলাকায় দেখো দোকান পসার কিন্তু কার্যত বন্ধ এবং শুনশান করছে, রাস্তাঘাটে লোকজন একেবারে নেই বললেই চলে। সর্বোচ্চ পুলিশের নজরদারি এবং টহলদারি চলছে। পুলিশের তরফে ইতিমধ্যে কিন্তু প্রচুর আটক করা হয়েছে আজকের এই ঘটনা, এবং দু গোষ্ঠীর যে গণ্ডগোল, সেই গণ্ডগোল থামাতে গিয়ে যেভাবে পুলিশকে রক্তাক্ত হতে হয়েছে, স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটা সময় কিন্তু পুলিশকে অসহায় লাগছিল, এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ 2জন বা 3জন করে হেঁটে হেঁটে পেট্রোলিং করছেন, তারা গলিতে গলিতে যাচ্ছেন, কোথাও কোনো নতুন করে জমায়েত হচ্ছে কিনা সেই বিষয়ে তারা খেয়াল রাখছেন। এবং যেটা বিষয়ে যে পুলিশের শীর্ষ কর্তারা, তারাও কিন্তু ঘটনাস্থলে বসে রয়েছেন। অর্থাৎ পুলিশ কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারছে না যে তারা এখান থেকে চলে গেলে এই এলাকার উত্তেজনা সম্পূর্ণভাবে প্রশমিত করা সম্ভব কিনা। সেই জন্য কিন্তু পুলিশের তরফেও এখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। এবং তুমি দেখাচ্ছ যতগুলো দোকান, সব দোকান কিন্তু জমজমাট থাকে। অন্যদিন একেবারে আকরা ফটক রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই আকরা ফটক রোডে কিন্তু সমস্ত দোকান পসার বন্ধ, পুলিশের পিকেটিং চলছে, এবং তার মধ্যেই আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে এখানকার সাধারণ মানুষ। যদিও এখনো পর্যন্ত কিন্তু রণক্ষেত্রের যে ছাপ, তা সেই ইট থেকে শুরু করে একেবারে পোড়া গাড়ি, বিভিন্ন জায়গায় কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে, মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে, যদিও পুলিশের তরফে চেষ্টা চলছে কনফিডেন্স বিল্ড আপ করার। সুমনদা, ধন্যবাদ। অনির্বাণ, ভাবুন, অনির্বাণ দেখালো প্রায় এখনো মানে খুব গোদা বাংলায় বলতে আদলা ইটের স্তূপ। ভাবুন, এই ইঁটগুলোর সমস্ত লক্ষ্য ছিল, এবং নিঃসন্দেহে এই ইঁটের আঘাতেই মূলত রক্তাক্ত হয়েছেন পুলিশ কর্মীরা, পুলিশ অফিসাররা, যারা আমাদের সাধারণ ঘরেরই কারুর দাদা, কারুর স্বামী, কারুর ভাই, তারা রক্তাক্ত হলেন। আমরা দেখিয়েছি এর আগে যে মুর্শিদাবাদের বিএসএফ মোতায়েনের দাবি, ওই ঘর ছাড়া যারা রাতের অন্ধকারে নৌকো চেপে মুর্শিদাবাদ থেকে মালদায় চলে এসেছিলেন, সেই সাধারণ মানুষ বিএসএফ মোতায়েনের দাবি জানিয়েছিলেন। আজকে শুভেন্দু অধিকারী ভবানী ভবনে গিয়ে বলছেন যে মহেশতলায় কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। বিরোধী দল চাইতেই পারে, কিন্তু মানুষের যদি পুলিশের ওপর থেকে আস্থা চলে যায়, সেটা প্রশাসনিক ব্যর্থতা। হাইকোর্টের অর্ডারে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী আজকের দিনেও মোতায়েন আছে মুর্শিদাবাদে। তার কারণ পুলিশ মুর্শিদাবাদে ব্যর্থ হয়েছিল। মহেশতলাতেও কিন্তু বিরোধী দল একই কথা বলতে পারছে। অনুব্রতর ক্ষেত্রে নিষ্ক্রিয়তার উদাহরণ দিয়ে বিরোধী দলনেতা বলতে পারছেন যে প্যারামিলিটারি ফোর্স নামানো হোক। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে প্রশ্ন একটাই, কোন দিকে যাচ্ছে এই রাজ্য? পুলিশ প্রশাসনকে হাঁটতে হলো রাজনীতির কাছে, 34% কাছে হাঁটতে হলো। আজকে মরণপালন অবস্থা পুলিশ আধিকারিকদের পড়তে হচ্ছে, পুলিশকে মরণপালন বাঁচার অবস্থা তৈরি হলো কেন? 34% কাছে হাঁটতে হলো বলে। দেখুন সুমনদা, বিরোধীরা যখন আন্দোলন করে পুলিশের তো অভাব হয় না। মিডিয়া যখন মানে কোনো বক্তব্য রাখে তখন তো পুলিশ ঝাঁপিয়ে পড়ে। আমি 1 মিনিটও দেখি না অপেক্ষা করতে। তা আজকে কিসের জন্য এতক্ষণ অপেক্ষা করে থাকলো পুলিশ? কেন এতক্ষণ অপেক্ষা করে থাকলো? অপেক্ষা করলো তার কারণ হলো 34% সামনে ভোট,
34% জন্য যে স্পেসটা বারবার রাজ্যের শাসক দল দিয়ে থাকে, আজকে তারই পরিণতি কিন্তু পুলিশের এই অত্যাচার, পুলিশের উপর এই অত্যাচার। নির্মমভাবে পুলিশ মার খেলো এবং বলছে আমাদের মরণ বাচন অবস্থা তৈরি হয়েছিল। দেখুন সুমনদা, বিকাশ ভবনে যখন শিক্ষকদের উপর লাঠি চললো, পুলিশ যুক্তি দিয়েছিল যে সাধারণ মানুষকে বের করতে হলো। আজকে যে এত ঘন্টা ধরে সাধারণ মানুষের হয়রানি, কারণ 34%। দেখুন সুমনদা, কয়েকদিন আগে আপনি ভাঙড়ে দেখেছিলেন, ভাঙড়ে কিভাবে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে পুলিশকে মারধর করা থেকে শুরু করে দেখেছিলেন তো। আপনি মুর্শিদাবাদে দেখেছিলেন তো। ফলে আপনি দিনের পর দিন যে লাস্ট 14 বছর যদি দেখেন, ধারাবাহিকভাবে দেখেছেন যে কখনো শাসক দলের প্রশ্রয়ে, কখনো মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে পুলিশ কার্যত অসহায় অবস্থা মাঠ খায়। এবং এটা পরিষ্কার করে আমি বলছি ধারাবাহিকভাবে চলছে এই পরিস্থিতিটা। সুমনদা, সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি দুটো রেজিমের সাথে মিল পাই। একটা হলো 90-এর দশকে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, ধারাবাহিকভাবে পুলিশ মার খাচ্ছিল এবং সেটা MY ফ্যাক্টরের জন্য, মুসলিম এবং যাদব ভোটটা নিশ্চিত করবার জন্য। এবং তারপরে কিন্তু বাধ্য হয়ে পরবর্তী যারা ক্ষমতায় এসেছিল কাউন্টারে গিয়েছিল ওই গুন্ডাদেরকে মারার জন্য। আবার সেটা সঠিক না বেঠিক সেটা বিতর্ক আছে। আবার একইভাবে লালু প্রসাদ যাদব যে 14 বছর বিহারে শাসন করেছিল, এই 14 বছরে কিন্তু দুর্বৃত্তের শাসনটা এমন ছিল, ওখানেও MY ফ্যাক্টর ছিল, মানে তাদেরকে ছেড়ে রাখা হয়েছিল। এবং এখানেও কিন্তু আমি আপনাকে বলছি ওই 34% ফ্যাক্টরটা কিন্তু এমনভাবে যে সামাজিকভাবেই রাজনৈতিকভাবেই আশ্রয় প্রশ্রয় এমনভাবে দেওয়া হচ্ছে যে দিনের শেষে প্রশাসন কার্যত অসহায় থাকছে এবং রাজনৈতিকভাবে তার মানে প্রশাসন অসহায় হচ্ছে। আমি ওই কারণেই বারবার বলছি যে সর্বোচ্চ পর্যায়ের পুলিশ কর্তারা যদি রুখে না দাঁড়ান, তাহলে কিন্তু মানে একদম পরিষ্কার IPS অফিসাররা যদি রুখে না দাঁড়ান, আরও নাম করে বলতে পারি রাজীব কুমাররা যদি রুখে না দাঁড়ান, তাহলে কিন্তু এই অসহায় থেকে পুলিশ কর্মীদেরকে বাঁচানো যাবে না। তাদের মরাল একেবারেই নিচু অবস্থায়, যে অসহায় অবস্থা আজকে দেখছিলাম। দ্বিতীয় যে বিষয়টা সুমনদা, কলকাতা হাইকোর্টে একটা রায় ছিল যে জুলাই মাস পর্যন্ত সম্ভবত রায়টা ছিল যে যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেন্ট্রাল ফোর্সকেই ডিপ্লয় করা যাবে। আমি প্রশ্ন হচ্ছে আমি কেন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করব না? জীবন রক্ষা করার দায়িত্ব তো রাজ্য সরকারের। রাইট টু মানে লাইফ এবং লিবার্টি প্রপার্টি রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের। আমি কেন ইগো নিয়ে থাকবো? আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি কল করব, আমার এখান থেকে মানে ফোর্ট উইলিয়াম থেকে সেনা নামিয়ে দিব। আমি কেন অপেক্ষা করবো এতক্ষণ? আমি কলকাতা হাইকোর্ট আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে। এবং একই সাথে সুমনদা, আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, দেখুন সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। আপনি বুঝতে পারছেন যে হুলিগানিজমটা কোন লেভেলে নেমে গেছে? আপনি কি বিশ্বাস করেন যে এই হুলিগানদের দ্বারা আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন? মানে এই হুলিগানরা থাকবে যারা আইন হাতে নিতে পারে যে কোনো সময়, যে কোনো জেলাতে নিচ্ছে, বারবার পুলিশ মার খাচ্ছে। এই পুলিশের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। আর যখন সেন্ট্রাল ফোর্স আসবে তখন যদি আপনি বলেন যে মা বোনেরা হাতাখুন্তি নিয়ে নেমে পড়ো, তাহলে কিন্তু বৈপরীত অবস্থা নিচ্ছেন। আর আপনি লক্ষ্য করেছেন যে যারা আজকে এই পুলিশকে আক্রমণ করলো, সমস্ত অল্প বয়সী ছেলে পেলে, হাতে কাজ নেই সুমনদা, হাতে কাজ নেই। আপনি কাজ দিতে পারছেন না। আপনি প্রশাসন পরিচালনা করছেন কেবলমাত্র ভোটের রাজনীতির কনটেক্সটে। আপনি কেবলমাত্র 34%-এর ভোটটা নিশ্চিত করবার জন্য লাগাম ছাড়া দিচ্ছেন, কিন্তু তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জায়গা, কর্মসংস্থানের জায়গা নিশ্চিত করতে পারছেন না। আজকে এই ছেলেগুলোর, এই অল্প বয়সী ছেলেগুলোর হাতে যদি কাজ থাকতো, আমি নিশ্চিত আমার ঘরের ছেলে তো যায় না, আপনার ঘরের ছেলে তো যায় না। আমরা যেভাবে পড়াশোনা এডুকেশনের মধ্য দিয়ে কাজের জন্য জান প্রাণ লড়িয়ে দিচ্ছি, আপনি কিন্তু এই বিরাট সংখ্যক একটা কমিউনিটিকে কিন্তু উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে ধাবিত করতে পারছেন না, শুধুমাত্র নিকৃষ্ট ভোট রাজনীতির জন্য, নিজের স্বার্থ রক্ষার জন্য। আমি বারবার আপনাকে সুমনদা বলছি, পশ্চিমবাংলাটা যেই জায়গায় চলে গেছে, লালু প্রসাদ যাদবের 14 বছরের শাসনকালের বিহারে যে অবস্থা ছিল, আর মুলায়ম সিং যাদব যেভাবে উত্তরপ্রদেশ শাসন করেছিল, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে সেই জায়গাতেই নিয়ে চলে গেছে। সমিতদা, আমি বিশ্বনাথ বাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি। লেখাপড়া করেন, অ্যানালিসিস করেন, বিশ্লেষণ করেন, কিন্তু বিশ্বনাথ বাবুকে বিজেপির টিকিটে দাঁড়াতে চাইছেন, সুস্বাগতম।
এবং সেটা লড়াইয়ের ময়দানে দেখা হবে। লাইনটা কিন্তু শুভেন্দু বাবুর লাইন আর বিশ্বনাথ বাবুর লাইন 34% গল্প থেকে উনি বেরোতে পারছেন না। বিজেপি খুশি হবে আপনার উপরে। একবারও তো আপনি বলছেন না, 1 মিনিট, ঠিক হোক ভুল হোক, চাকরি দাঁড়ান চাকরি মমতা ব্যানার্জি দিয়েছেন, নরেন্দ্র মোদী কি দিয়েছে? আমরা যারা রাজনীতি চর্চা করি আমাদেরকে আমরা আক্রমণের শিকার হবো, এটা স্বাভাবিক। কিন্তু কোনো আইটা কেন্দ্র সংস্থা যদি প্রতিদিন ওদেরকে দিয়ে পাঠায় যে বিশ্বনাথ চক্রবর্তী টার্গেট করো, তার কারণ বিশ্বনাথ চক্রবর্তী লোকের কাছে পৌঁছায়, তাহলে আমার দুঃখ সেখানে। এবং আপনাকে আপনি তাই করেছেন, আপনি যেভাবে মেসেজ আসছে সেইভাবেই আপনি কাজ করছেন, কিন্তু আমার বলুন আপনারা তাদের দায়িত্ব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি আমায় বলুন এই বিরাট সংখ্যক যারা যুবক ছেলে মেয়ে তাদের হাতে যদি কাজ থাকতো তাহলে ওইরকম হাজার নেমে যেতে পারতো, কেন্দ্রীয় শিক্ষার দায়িত্ব শিক্ষা থাকলে নেমে যেতে পারতো। আমার একটা খালি প্রশ্ন আছে, 1 সেকেন্ড, এখানে শিল্প কি জানেন তো? এখানে বোমা শিল্প, দুর্নীতি হচ্ছে শিল্প, ফুচকা শিল্প, বোমা শিল্প, আর ডবল চাকরি, বছরে 2 কোটি বেকারের চাকরি প্রতিশ্রুতি ছিল। আর আরেকটা কথা বলতে চাইছি আমি, 1 সেকেন্ড দাঁড়ান, সব সময় উনি বলছেন, আমার একটা বক্তব্য হচ্ছে যে পুলিশ মেট্রো স্টেশন শিয়ালদা স্টেশনে ঢুকে যারা যোগ্য চাকরি প্রার্থী, চাকরিহারা, তাদেরকে খুঁজে তাদের পিঠে যখন লাঠি মারতে পারে। 1 সেকেন্ডও না, কারণ আমি সরাসরি আমার সহকর্মীর কাছে যাব, আবিরের কাছে যাব, তার কারণ যার কথা হচ্ছে এতবার হলো। আমি সমিতদা শুরুতেই তৎকালীন বিনোদ মেহতা, খুব ছোটবেলা আনন্দবাজার মনে আছে, একটা সিরিজ করেছিল বিনোদ মেহতা খুনের পর, কিন্তু এই 2025-এ আজকের দিনে হরিকিষাণ পাই ডিসি পোর্ট, তিনি এই মুহূর্তে এই ঘটনায় আহত অবস্থায় পাহাড়পুরের একটা নার্সিংহোমে ভর্তি। কেমন আছেন এখনকার ডিসি পোর্ট জানতে হবে তো, আমি দ্রুত একবার আবিরের কাছ থেকে জেনে নেবো। আবির, ঠিক কেমন আছেন এই মুহূর্তে ডিসি পোর্ট? সুমনদা, আমরা দাঁড়িয়ে আছি পাহাড়পুর রোডে, এবং এই পাহাড়পুর রোডে যে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম সেখানেই ভর্তি রয়েছেন ডিসি পোর্ট হরিকিষাণ পাই। তার কপালের বাদিকে 3টে সেলাই পড়েছে। তিনি আপাতত তাকে বিভিন্ন রকম যে প্যারামিটারগুলো ঠিক আছে কিনা বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে, তার জন্য আপাতত তিনি কিছুটা স্থিতিশীল রয়েছেন, তবে তিনি এখানেই ভর্তি রয়েছেন। সরাসরি ছবি তোমাকে দেখাচ্ছি যে এই হাসপাতালের সামনে পরিষ্কার বেসরকারি নার্সিংহোমের নাম বলো, কোনো অসুবিধা নেই তাতে। কোথায় ভর্তি আছেন তিনি? একেবারে সুমনদা, ইউনিপন হাসপাতাল, এবং এই ইউনিপন হাসপাতালটা পাহাড়পুর রোডে, এবং এই পাহাড়পুর রোডে ইউনিপন হাসপাতাল, সেখানেই তিনি ভর্তি রয়েছেন। এবং সেখানে কলকাতা পুলিশের অন্যান্য অফিসাররাও এসেছেন। কলকাতা পুলিশ কমিশনার তিনি এখানে দেখা করার পর, ডিসি পোর্টের সঙ্গে দেখা করার পর বা তাকে কেমন আছেন সেই বিষয়টা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, তারপরে তিনি ঘটনাস্থলে যান। চিকিৎসকদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। চিকিৎসকদের সূত্র থেকে যেটা জানানো হচ্ছে যে আপাতত স্থিতিশীল হলেও তারা অবজারভেশনে রেখেছেন। ডিসি পোর্টের কপালের বাদিকে 3টে সেলাই পড়েছে, এমনটাই জানা যাচ্ছে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ আবির। আমি দ্রুত একবার, আমি যেটা বারবার বলছিলাম যে 2 মাসের মধ্যে 3টে ঘটনা, এই উর্দিধারীরা, ডিসিপ্লিন ফোর্স আমাদের রাজ্যের বা এই শহরে, তারা মার খাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, প্রহিত হচ্ছেন। কেন হচ্ছেন দ্রুত একবার ঘটনাগুলো, ইদানিংকালে খুব সাম্প্রতিককালে কি কি ঘটনা হয়েছে দ্রুত একবার দেখব। আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি। মানে প্রচুর 100-150-এর উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা ফোর্সে নিয়ে? আইন শৃঙ্খলা সামলানোর কথা যে পুলিশের, মহেশতলায় তাদের গলাতেই শোনা গেল এরকম অসহায়তার সুর। সংঘর্ষে রক্তও ঝরল পুলিশ কর্মীদের। মহেশতলায় পুলিশের এই অসহায়তার সুরই মনে করিয়ে দিচ্ছে সম্প্রতি মুর্শিদাবাদের দাঙ্গার কথা, যেখানে দোকানে লুকিয়ে থাকতে দেখা গেছিল পুলিশ কর্মীদের। বাইরে যখন আগুন জ্বলছে তখন জাতীয় সড়কের ধারে একটি হার্ডওয়্যারের দোকানে আশ্রয় নেয় পুলিশ। দোকানের শাটার নামিয়ে দিতে অনুরোধ করে। এ রাজ্যে পুলিশের মার খাওয়ার নজিরও রয়েছে ভুরি ভুরি। আলিপুর থানায় দুষ্কৃতী হামলায় পুলিশের লুকিয়ে পড়ার ছবি বারবার বিভিন্ন প্রসঙ্গে ফিরে আসে। বীরভূমের ময়ূরেশ্বরে মারমুখী জনতার সামনে থানা ছেড়ে পালাতে হয়েছিল ওসিকে। 2023 সালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে থানা চত্বরেই আক্রান্ত হয় পুলিশ। থানা থেকে পালিয়ে অন্যের বাড়িতে ঢুকেও হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি পুলিশ কর্মীরা।
এমনকি পুলিশের পরিচয় লুকোতে এবং মারের হাত থেকে বাঁচতে উর্দির ওপর অন্য পোশাক পরেও রেহাই মেলেনি। 2015 সালে গিরিশ পার্কে কংগ্রেস তৃণমূলের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন সাব ইন্সপেক্টর। শুধু মার বা গুলি খাওয়াই নয়, বীরভূমে বোমার ঘায়ে প্রাণ হারিয়েছিলেন এসআই অমিত চক্রবর্তী। গার্ডেন রিচে হরিমোহন ঘোষ কলেজে ছাত্র ভোটের মনোনয়ন ঘিরে সংঘর্ষে দিনে দুপুরে গুলিতে প্রাণ হারান তাপস চক্রবর্তী। কিন্তু আইনের শাসন বজায় রাখার কথা যাদের, এ রাজ্যে তারাই কেন বিপন্ন? ফের প্রশ্ন উস্কে দিল মহেশতলা। এবিপি আনন্দ। দেখুন, মুর্শিদাবাদের দাঙ্গার পর গত মাসের 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোট আনকোট যে কমিউনাল টেনশন যেন কোথাও না হয়। আগে থেকে আইবি রিপোর্ট নিয়ে আইবিকে আরও এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, পলিটিক্যাল লোকজনদেরও নজর রাখতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে, নট অ্যাক্টিভ নয়। কোট আনকোট মুখ্যমন্ত্রী বলছি, প্রোঅ্যাক্টিভ হতে হবে, তাহলে কাজগুলো সমাধান হতে পারে। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এই 21 মে? দেখুন, কমিউনাল টেনশন যেন কোথাও না হয়, আগে থেকে আইবি রিপোর্ট নিয়ে আইবিকে আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, পলিটিক্যাল লোকেদেরও নজর রাখতে হবে, একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, নট অ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভ, তাহলে কাজগুলো অনেকটা সমাধান হতে পারে। সৌম্য খানিকক্ষণ আগে বলেছে যে এই ঘটনার সূত্রপাত 1 সপ্তাহ আগে। আমি 1 সপ্তাহ বাদ দিন, 7 দিন বাদ দিন, 7 ঘন্টা আগেও যদি হয় মহেশতলার ঘটনা এই পর্যায়ে যায় কি করে? তাহলে কি আইবি যেরকম মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এফেক্টিভ হয়নি, প্রশাসন প্রোঅ্যাক্টিভ হয়নি, কোট অ্যান্ড কোট নট অ্যাক্টিভ হয়েই ছিল। সব থেকে বড় কথাই তো খাস কলকাতা শহরের ঘটনা, যেখানে রিজার্ভ ফোর্সের এত ব্যাটালিয়ান থাকে, দ্রুত আরও দ্রুত কেন অ্যাক্ট করে ওই পুলিশকর্মী পুলিশ অফিসারদের রক্তপাত আটকানো গেল না? নিঃসন্দেহে আমার পরের বক্তা রাজাগোপাল চক্রবর্তীর কাছে আমি যাব তার বিশ্লেষণ শুনতে। সুমন, যেটা পরিষ্কারভাবে বলা দরকার, আমি তোমাদের যে আজকে যেভাবে তোমরা গোষ্ঠী শব্দটা ব্যবহার করেছো, মুখ্যমন্ত্রী কমিউনাল বললেন, ওটাও আমি ব্যবহার করবো না, আমি গোষ্ঠী দিয়েই চালাবো। যাই হোক, তো গোষ্ঠী ডেমোগ্রাফি যদি আমরা দেখি যেভাবে দ্রুত পাল্টাচ্ছে, ফার্টিলিটি কাদের বাড়ছে বোঝা যাচ্ছে, ইয়ং ছেলেরা কোথায় আসছে, শিক্ষা দীক্ষা কোথায় কম বোঝা যাচ্ছে, এবং তার ফলে যে জিনিসটা শুরু হয়েছে ওই 1 সপ্তাহ 10 দিন ভেবে হবে না, এ চলতেই থাকবে। কেননা আপনি তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। এই প্রশ্রয় পাওয়ার ফলেই কি হচ্ছে, আজকে যখন তারা গন্ডগোল করছে, পুলিশ একটা সাধারণ উর্দি পরে গেছে, কমব্যাট গিয়ার তাদের হাতে নেই। আমরা একটা পুলিশকে দেখলাম না যে বন্দুক হাতে নিয়ে গেছে। পুলিশের উর্দিকে আর কেউ ভয় পায় না, ভয় পায় ওই বন্দুক, সেটা ওরা ব্যবহার করতে ভুলে গেছে। মানে পাঠানো উচিত ছিল সেই ধরনের সাজুয়া পুলিশ যাদের দেখে এই দুষ্কৃতীরা ভয় পাবে। কেননা আপনি ভয় পাচ্ছেন, পুলিশ যদি বন্দুক নিয়ে যায়, কোথাও যদি গুলি চলে, ভোট কমে যাবে। ভয় আপনার ওই দিকটাই, দুষ্কৃতি দমন, শান্তি ফিরিয়ে আনা আপনার কাজ নয়, আপনার কাজ হচ্ছে ভোট পাওয়া। এখন দেখুন যেটা ঘটছে, যে পুলিশ যেভাবে মার খাচ্ছে, পুলিশের গাড়ি যেভাবে একের পর এক সারা বাংলায় জ্বলছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে পুলিশদের মরাল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখলাম আজকে পুলিশের যারা এসছেন তাদের বক্তব্য যদি দেখেন, একেবারে তারা সেট করে দিয়ে গেছেন এখানকার বক্তব্য। সারা বাংলার মানুষ দেখছে যে পুলিশ কিভাবে পুলিশের রক্ত ঝরে পড়ছে, পুলিশের বিক্ষোভটা কোথায় রয়েছে। আপনি ভাবছেন যে তাদের ছেড়ে দিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে পয়সা তুলুক এবং এভাবেই সরকারকে সমর্থন করবে, তা কিন্তু নয়। আপনি তাদের সম্ভ্রম রক্ষা করতে পারছেন না। মুর্শিদাবাদ থেকে কলকাতা, একেবারে কলকাতার দোরগোড়ায় যেভাবে ডেমোগ্রাফি পাল্টেছে, এবং এই ডেমোগ্রাফি উস্কানি দিতে দিতে ভোটের তাগিদে চলতে গিয়ে পশ্চিমবঙ্গের কোনো এলাকায় আজ নিরাপদে নেই। এর ফলে যে অবস্থা হতে পারছে, আপনি পুলিশকে আপনি একেবারে কমব্যাট গিয়ারে পাঠান। পুলিশ কেন একটা জায়গা আপনি দেখান যে পুলিশ রাইফেল নিয়ে বন্দুক নিয়ে গাড়ি কোথাও যায়নি। পুলিশ ওই উর্দিকে কেউ ভয় পায় না। সুতরাং বোঝা যাচ্ছে আপনাদের প্রশাসনের প্রতি গুন্ডাদের ভয় নেই। গুন্ডারা জানে পুলিশ, এই প্রশাসন আমাদেরই, তার ফলে তারা কোনোদিন থামবে না। এই থামাটা যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে কিন্তু সব রাজনৈতিক দলকে কিন্তু পথে নামতে হবে, এবং তাদেরকে কিন্তু এই সমস্ত যারা গণ্ডগোল পাকাচ্ছে তাদেরকে কিন্তু নিরস্ত করতে হবে। পুলিশও পারবে না, শাসক দল তাদেরকে ব্যবহার করতে চাইছে, ভোট কিনতে চাইছে, এবং এরা এমনভাবে ব্যবহার করবে এরা নিরস্ত হবে না। তাই যদি বিরোধীরা
তারা যদি সেখানে রাজনীতি করতে পারে, মানুষের কাছে যেতে পারে, সমস্যার সমাধান হতে পারে, কিন্তু তারা সেখানে যাবার মতন জায়গা নেই। কেন্দ্রীয় সরকারও আমার মনে হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে কেউ একটা বলছিল ক্যামেরার বাইরে, 58 সালে রাষ্ট্রপতির শাসন হয়েছিল বাবা আর মেয়ে। মেয়ে ছিল কংগ্রেস সভাপতি আর বাবা ছিল তখন প্রধানমন্ত্রী। একেবারে কেন্দ্র বুঝিয়ে দিয়েছিল অন্যায় করলে বা কিছু কি ধরনের শাসন হওয়া দরকার। শুধু সালটা হচ্ছে নীরব হয়ে রয়েছে। 1959, 58 না 59। যাই হোক, মানে ইয়ার নিয়ে আমাদের আলোচনা করে লাভ নেই, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কেন্দ্র যদি নীরব দর্শক, তা কেন্দ্র দায়িত্ব আছে। সংবিধান রক্ষা করার দায়িত্ব খালি রাজ্যের নয়, কেন্দ্রেরও আছে। সংবিধান রক্ষা করার দায়িত্ব খালি সুপ্রিম কোর্টের নয়, কেন্দ্রেরও আছে। এইটা কেন্দ্র যদি বুঝতে পারে, তাহলে বাংলার এই সমস্ত পুলিশের রক্ত, সাধারণ মানুষের রক্ত এভাবে বৃথা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন। প্রচুর মন্তব্য আসছে, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যে ফিরব। অয়ন ঘোষাল তিনি লিখছেন, দুষ্কৃতী বলে দাঁড়িয়ে দেখলো, যোগ্য শিক্ষক হলে 1 মিনিটে নিয়ন্ত্রণে আনত পুলিশ। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, পুলিশেরই যদি মরণ বাঁচন অবস্থা হয় তাহলে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে কে? অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, চাকরিহারাদের আন্দোলনে পুলিশ বীর পুরুষ, এক্ষেত্রে কাপুরুষ কেন? সুব্রত পাল লিখছেন, পুলিশ রং না দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা বন্ধ হবে। সুভাষ ঘোষাজ্জা লিখছেন, বাংলায় আইনের শাসন বলে কিছুই নেই।